Hallo zusammen, guten Abend. Herzlich willkommen zu unserer heutigen Demo-Vorlesung für A2 und B1. আপনাদের সবাইকে আমাদের A2 এবং B1 এর ডেমো ক্লাসে শুভেচ্ছা। In unserer Vorlesung möchte ich Ihnen unsere Schule und unsere Deutschkurse vorstellen. আমাদের এই ডেমো ক্লাসে আজকে আমাদের স্কুল সম্পর্কে এবং আমাদের ডয়েচ কোর্স সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ক্লাসটা রাখা। Außerdem werde ich Ihnen Deutsche Nebensätze erklären. আজকে আমরা একটা থিমা পড়ব Nebensatz। এই Nebensatz-টা A2 এবং B1 দুটোটা লেভেলেই থাকে, সেজন্য একসাথে ডেমো ক্লাসটা করা দুটো কোর্সের জন্য। Und am Ende Ihre Frage beantworten এবং সবশেষে আপনাদের ফ্রাগেন যেগুলো আছে সেগুলো একটু আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, সংক্ষেপে আমাদের কোর্সটা সম্পর্কে এবং আমাদের সম্পর্কে একটু আপনাদেরকে পরিচিত করাবো। দেন কোর্সের যে কাঠামোটা, আমাদের A2 এবং B1 দুইটা নতুন কোর্স শুরু হচ্ছে ঈদের পরপরই। A1ও শুরু হবে। A1 এর ডেমো ক্লাস রাখা হয় নাই, কারণ প্রচুর ডেমো ক্লাস নেওয়া হয়েছে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা আছে এজন্য। তার পাশাপাশি আমরা একটু লাইভ ক্লাস করব। আমরা আজকে নেবেনজার্স দেখব, নেবেনজার্স নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা আমাদের ক্লাস সম্পর্কে একটা আইডিয়া পাবেন কি রকম ক্লাস হয়। সবশেষে জার্মান ভাষা শেখার প্রয়োজনীয়তাটা সংক্ষেপে বলে দেন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার সম্পর্কে একটু সংক্ষেপে বলি। আমি হচ্ছি মোহাম্মদ সালাউদ্দিন। আমি আমার হোম কান্ট্রি বাংলাদেশ আর হোম টাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর জার্মানিতে আসা হচ্ছে 2019 সালে মাস্টার্স করার জন্য। তো বাংলাদেশে আমি ব্যাচেলর করেছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। তারপর কিছুদিন জব করা হয়েছে বাংলাদেশে। দেন মাস্টার্স করতে মূলত জার্মানিতে আসা। মাস্টার্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে তার পাশাপাশি আইটি জব করেছি কিছুদিন ডুসেলডর্ফে। দেন এখন সিমেন্স হেলথিনার্সে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি গত 1.5 বছর ধরে। তো ভাষা বাংলা তো আমার নেটিভ, ইংলিশ C1, আর আমার ডয়েচ স্কিল হচ্ছে B2 পর্যন্ত, B2 সার্টিফিকেশন আছে। তো আমি আপনাদেরকে মূলত সবগুলা ক্লাস নিব, A1, A2 এবং B1 তিনটা কোর্সের সবগুলা ক্লাস আমি নিব। আমাদের ইনস্ট্রাকশন একজনই আমি, তো আর কোনো ইনস্ট্রাকশন নাই। সো আপনারা যারা ক্লাসে ভর্তি হবেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আমার সবগুলা ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। আমাদের A2 কোর্সের স্ট্রাকচারটা কীরকম? A2 কোর্সটা আমাদের 2 মাসের ইন্টেন্সিভ কোর্স। সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টা থেকে 11টা। ক্লাসের পরে আমাদের যে মেইন সিলেবাসটা আছে ওই সিলেবাসটা শেষ করার পরে 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস থাকবে। এই 3টা ক্লাসে আমরা গুতে ইনস্টিটিউটের A2 যে প্রুফিংটা আছে সেটা কিভাবে হবে, কীরকম হবে, কিভাবে আনসার করবেন এবং পুরো একটা মক টেস্ট আমরা ক্লাসে সলভ করব, যেন আপনারা একদম ফুল আইডিয়াটা পান পরীক্ষা সম্পর্কে। তার পাশাপাশি আমাদের 3টা ক্লাস থাকবে মক টেস্টের উপরে, সরাসরি গুতি ইনস্টিটিউটের পরীক্ষার মতো করে আমরা ক্লাসে মক টেস্ট দিব। সো আপনারা পরীক্ষার জন্য একটা প্রস্তুতি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ক্লাস শুরু হবে 24 মার্চ থেকে, ভর্তি চলমান আছে, ঈদের পরপরই ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আর আমাদের B1 কোর্সটা সেটা হচ্ছে 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন করে ক্লাস, রবি, সোম, বুধ এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা করে, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাস। তাহলে টোটাল ক্লাস পড়বে আপনাদের 48টা। আর A2টা হচ্ছে 2 ঘন্টা করে 24টা ক্লাস, তো ওইটাও 48 ঘন্টা ক্লাস পড়বে। তারপর পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস 4টা। একই রকমভাবে আমরা গোতে সার্টিফিকেট B1-এর যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটা একটা মক টেস্ট সলভ করব। তার পাশাপাশি আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে পরীক্ষায় আনসার করবেন, কিভাবে প্রশ্ন আসবে, নাম্বার কত, কীরকম সবকিছু। এবং 8টা ক্লাস থাকবে মক টেস্টের পর। এখানে আমরা আপনাদের থেকে মক টেস্ট নিব যারা আসবেন। এটা ক্লাস শুরু হবে আমাদের 25 মার্চ থেকে। তো আমাদের 24 এবং 25 তারিখে আমাদের 3টা কোর্স শুরু হচ্ছে, A1, A2 এবং B1। A2 কোর্সের একটু সিলেবাসটা আপনাদেরকে দেখাই। আমাদের কোর্সের কাঠামোটা হচ্ছে গুতে ইনস্টিটিউটের মতোই, পরীক্ষার মতো করেই, যেন আপনারা ওই পরীক্ষাগুলো করতে পারেন। তো A2-তে আমাদের টোটাল 50টার মতো লেসন থাকবে। এইখানে শুরুর দিকে কিছু লেসন থাকবে A1-এর রিভিশন ক্লাস। আমাদের প্রতিটা কোর্সেই তার আগের কোর্সের রিভিশন ক্লাস থাকে। তো আমাদের A2-তেও ফার্স্ট এলেন, বেরুফ, মডাল ভার্ব,
পারফেক্ট জার্স স্ট্রাকচার বা সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে সেন্টেন্স গঠিত হয় A1 আপনারা যেগুলো পরে আসছিলেন, যেমন হাউব জার্স তৈরি করা, ট্রেন বারে ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা, মডাল ভার্ব দিয়ে তৈরি করা, পারফেক্ট টেন্স কি ওইটা, তারপর ফ্রাগেন যেভাবে তৈরি করে আসছেন 2 প্রকার, ইয়ানেন ফ্রাগে বি ফ্রাগেন, এগুলা তৈরি করা। দেন ফ্যাগাঙ্গেন হাইটে আমরা পারফেক্ট দিয়ে করছিলাম, সাথে এটুতে আমরা প্রেটারিটুম নিয়ে বিস্তারিত পড়বো। প্রেটারিটুম মানে অতীতকাল, যেটা সরাসরি আমরা যখন কোনো একটা বাক্য অতীতে নিতে চাই তখন আমরা প্রেটারিটুম ফর্ম ইউজ করি ভার্বের, আর পারফেক্ট ফর্মটা দিয়ে অতীত বোঝানো যায়। তো আর সাথে আরেকটা টেন্স পাবো আমরা প্রেটারিটুম। তারপর আমাদের A2 মেইনস গ্রামারগুলো শুরু হবে। আমরা অ্যাডজেক্টিভ পড়ব, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা যখন ফ্যাগলাইজেশন করি, তুলনা করতে আমরা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম ইউজ করি, ওইগুলো পড়ব। আমরা কিছু টেক্সট পড়ব হুরেনের জন্য, লেজেনের জন্য। আমরা গেনেটিভ কেসটা পড়ব। আপনারা আইনসে নমিনাটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভ পড়ছিলেন, আসোয়ায় আমরা গেনেটিভ পর্যন্ত বিস্তারিত পড়ব। তার পাশাপাশি আগের কেসগুলাও রিভাইজ করব। তারপর বিভিন্ন রকম প্রিপোজিশন নিয়ে কথা হবে। প্রিপোজিশন, এই প্রিপোজিশন কিছু আছে জায়গা সম্পর্কিত, সেগুলোকে আমরা লোকালে প্রিপোজিশন বলতেছি। কিছু প্রিপোজিশন আছে অ্যাকুজাটিভের কাজ করে, কিছু আছে ডাটিভের কাজ করে। তারপর আরো টেম্পোরালে প্রিপোজিশন আছে যেগুলো নিয়ে সময় নিয়ে কথা বলে, এরকম এই যে টেম্পোরালে প্রিপোজিশন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর আমরা ভেয়ার্ডেন ভার্বটার ইউজ দেখব। আমরা যখন ফুটো আইন্স, ফিউচার টেন্স, ভবিষ্যতে যখন কোনো একটা বাক্য নিতে চাই তখন আমরা ফুটো আইন্স তৈরি করে বাক্যটার, তখন আমরা ভেয়ার্ডেন ভার্বটা ইউজ করি। ভেয়ার্ডেনের আরো ইউজ আছে, পাসিভ তৈরি করতে ভেয়ার্ডেন ভার্বটা ইউজ করতে হয়, ওইটাও আমরা পরে আস্তে আস্তে দেখব। দেন আসওয়াইয়ের বড় যে গ্রামারগুলো, এর মধ্যে একটা হচ্ছে রিলেটিভ জার্স। রিলেটিভ জার্স মানে সম্পর্কিত বাক্য, আর একটা হচ্ছে নেবেনজার্স। আমরা রিলেটিভ জার্স এবং নেবেনজার্স একদম পুরোপুরি দেখবো। আজকে আপনাদের নেবেনজার্সের উপরে ক্লাস আছে। নেবেনজার্স মিট দাস, দাস নামের যে কনজাংশনটা আছে ওইটা দিয়ে আমরা নেবেনজার্স তৈরি করা শিখব। তার পাশাপাশি আরেকটা নেবেনজার্স শিখব হচ্ছে ভাইল উন্ড দেন দিয়ে। এই 2টা টপিক আজকে আমরা ডেমো ক্লাসের জন্য রাখা হয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার পাশাপাশি আপনারা ক্লাসেও বাকি কনজাংশন দিয়ে নেবেনজার্সগুলা তো কিভাবে তৈরি করবেন এগুলা ক্লাসে কথা বলবো। ওকে, দেন একটু বিস্তারিত বলতেছি কারণ আপনারা পুরাটা কোর্সে কি শিখবেন এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকবে কি কি শিখতে পারতেছেন, গুতে ইনস্টিটিউটে পরীক্ষা কভার করতে পারবেন কিনা এই কোর্সটা। সেজন্য আমি কোর্সের প্ল্যানটা একটু বিস্তারিত আলোচনা করতেছি। তারপর আমরা বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন দেখব। অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন মানে হচ্ছে আমরা যখন ভার্ব পড়ছিলাম আইনসে, ভার্ব কনজুগেশন, নমিনেটিভের কারণে ভার্বের ইন্ডুং এ চেঞ্জ হয়েছিল। সিমিলারলি যে অ্যাডজেক্টিভগুলো আছে ওইগুলোও কেস অনুযায়ী তার ইন্ডুংটা চেঞ্জ করে ফেলে। একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি যদি বলি শুভ সকাল, এটার ডয়েজ কি বলি আমরা? গুড মর্নিং এর ডয়েজ বলেন তো একটু। গুটেন মর্গেন। গুটেন মর্গেন বলি, তাই না? মর্গেন। আমরা যখন শুভ রাত্রি বলি তখন কি বলি? গুটেন নাক্ট। গুটেন নাক্ট। তাহলে এখানে কোন জায়গায় পার্থক্য? ইন এই যে দেখেন এখানে গুটেন আর এখানে গুটে আছে। এই যে গুড শব্দের অর্থ কি? মেইন শব্দটা গুড না, ভালো। জি এটা একটা অ্যাডজেক্টিভ। এইটা অ্যাডজেক্টিভের পিছনে দেখেন একটা ইন্ডুং হয়েছে, এখানেও একটা ইন্ডুং হয়েছে। এই ইন্ডুংগুলা ভিন্ন কেন? কারণ তারপরে যে নুমেনটা বসছে তার কেস এবং জেন্ডার ভিন্ন রকম, সেজন্য এই অ্যাডজেক্টিভেরও ইন্ডুং চেঞ্জ হয়। ওইটাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন, মানে অ্যাডজেক্টিভ ইন্ডুং আর কি, অ্যাডজেক্টিভের শেষের ইন্ডুংগুলো। ওই ইন্ডুংগুলাও আমরা নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনেটিভ এইগুলাতে দেখব। দেন প্রেটারিটুম নিয়ে বিস্তারিত কথা বলবো বলেছি। প্রেটারিটুম মডাল ভার্বগুলার প্রেটারিটুম কিভাবে করা হয় সেটাও বলবো। তারপর নেবেনজার্সের অনেকগুলা কনজাংশন আছে, অবল দিয়ে করা যায়, দেন দিয়ে করা যায়, অব দিয়ে করা যায়, দাস দিয়ে করা যায়, এরকম সবগুলাই একটা একটা করে দেখব। তারপর টেয়ামিন হুরেনের জন্য, এক্সপ্রেশনের জন্য কিছু টপিক আছে, এগুলা ক্লাসেই দেখব। ডাটুমস আনগাবেন মানে কিভাবে সময় সম্পর্কিত, তারিখ সম্পর্কিত কথাগুলো বলা হয়, টার্মিন কিভাবে নেওয়া হয় এগুলো আমরা দেখব। তারপর ইমেইলের জন্য আমরা কিছু সাইবেন করব,
যেমন টার্মিন সুজাগেন ওটা ফ্যাসিবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়া অথবা অ্যাকসেপ্ট করা, এই ধরনের বিভিন্ন থিম আছে আমাদের সাইবেনের জন্য, ওইগুলা দেখব। ভার্বেন দেখব, কিছু ভার্ব আছে যেগুলো অ্যাকুজাটিভে কাজ করে, কিছু আছে ডাটিভে কাজ করে, ওই রকম ভার্বগুলোর লিস্ট দেখব, ওইগুলো নিয়ে কাজ কিভাবে করতে হয় সেইগুলো দেখব। ইনডিরেক্ট ফ্রাগেন হচ্ছে আরেকটা বড় টপিক, বড় সিম্পলই কিন্তু নেবেন ইয়ের জন্য আপনার আসওয়াই লেভেলে খুব ভালো একটা গ্রামার ইনডিরেক্ট ফ্রাগেন, ওইটা তৈরি করা দেখব। ইনফিনিট মিট সু, এইটা হচ্ছে আরেকটা ভালো টপিক এটুর। আপনারা দেখবেন যে আইনসে কিছু টপিক ছিল যেগুলো পারলে আইনসের ফুলটা কাভার করা যায়, আবার আসওয়ের কিছু গ্রামার আছে যেগুলো পারলে আসওয়াই লেভেলে কথা বলা যায়। যেমন এর মধ্যে এই রিলেটিভ জার্সটা, তারপর নেবেন জার্সটা, ইনডিরেক্ট ফ্রাগেন, ইনফিনিট মিটসু, তারপর আরেকটা হচ্ছে কনিউংটিভ সোয়। এই ৪-৫টা গ্রামার পারলে এগুলাই হচ্ছে আসওয়ের মেইন গ্রামার। আবার এগুলা সবগুলা বেআইনসেও আছে, বেআইনসে আরেকটু অ্যাডভান্স লেভেলের আলোচনা আছে এই প্রত্যেকটার জিনিসেরই। তো এই ৪-৫টা গ্রামার পারলে আর আইনসের বেসিক গ্রামারগুলো পারলে, যেমন আইনসে কি কি গ্রামার ছিল, আমাদের ভার্ব কনজুগেশনগুলো দেখছিলাম, আমরা মডাল ভার্বের ইউজ দেখছিলাম, তারপর আমরা ট্রেন বারে ভার্ব দেখা হয়েছিল, ইম্পারেটিভ সেন্টেন্স দেখা হয়েছিল, পারফেক্ট যেটা, এই ৪-৫টা গ্রামার কিন্তু আইনসের বেসিক। আসওয়াইয়েরও সেম এই ৪-৫টা গ্রামার বেসিক, এই সবগুলো আমরা দেখব। আইনসে আসওয়ায়ে আপনাদের দুইটা সাইবেন করতে হয়, একটা হচ্ছে এসএমএস লেখা আর একটা হচ্ছে ইমেল লেখা। তো আমরা ইমেল এবং এসএমএস দুইটাই সাইবেনের জন্য দেখব। আইনলাডুং এগুলা হচ্ছে এক্সপ্রেশনের জন্য, এক্সপ্রেশনের ক্লাসগুলো দেখব। তারপর ওয়েদার সম্পর্কে কিছু কিছু কথা এগুলো হুরেনে কাজে লাগে সেগুলো দেখব। সুজামেনেট বা প্ল্যানেন এক্সপ্রেশনের জন্য, এক্সপ্রেশন আপনাদের গ্রুপ কিছু প্ল্যান করতে হয়, গ্রুপে ২ জনকে দিবে, গ্রুপ একটা সিচুয়েশন দিয়ে যে আপনারা প্ল্যান করেন, তো ওইটাও আমরা দেখব। এই হচ্ছে আমাদের আসওয়াইয়ের কমপ্লিট সিলেবাসটা। তার পাশাপাশি আমরা ৩টা এক্সাম প্রিপারেটরি ক্লাস রাখবো এবং ৩টা মক টেস্টের ক্লাস রাখবো, তাহলে পুরো এক্সাম রেডি একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ। যেহেতু এটা আমাদের জেনারেল কোর্স, তো আমরা শুধু স্পেসিফিক একটা মডিউলে ফোকাস করব না, আমাদের সবগুলাই করতে হবে সেই জন্য। এখন আসি বেআইনসে। বেআইনসের এটা খুব ইন্টারেস্টিং, আমাদের বেআইনস কোর্সে ৩টা স্পেশালিটি আছে, এর মধ্যে একটা হচ্ছে বেআইনস কোর্সে আমরা আসওয়াইয়ের রিভিশন ক্লাস রাখবো শুরুর দিকে। দেখেন এখানে কিছু কিছু আছে আসওয়াই প্লাস বেআইনস লেখা, এই প্রত্যেকটা হচ্ছে A2 এর রিভিশন ক্লাস, তার পাশাপাশি B1 এর কিছু অ্যাডভান্স আলোচনা। তো এখানে প্রচুর আসওয়াই এর ক্লাস আছে, তার মানে আসওয়াই যারা মোটামুটি পরে আসছেন B1 করতে চাচ্ছেন তারা আসওয়াইয়ের আরেকটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আমাদের বেআইনস কোর্সে। ২ নাম্বার স্পেশালিটি হচ্ছে এইখানে দেখেন কিছু কালার করা আছে, অরেঞ্জ কালারের যেই লেসনগুলো, প্রত্যেকটা লেসন কিন্তু এক্সপ্রেশনের জন্য। তো আমাদের বেআইনসে অন্তত 15টা এক্সপ্রেশন ক্লাস থাকবে, যেটা কারণ বেআইনসটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট লেভেল, এই লেভেলে আপনারা যদি এক্সপ্রেশন ফ্লুয়েন্টলি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা। আর যারা হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করবেন বা অন্য জবে অ্যাপ্লাই করবেন তারা বেআইনসটাই টার্গেট থাকে। সো এই লেভেলে আপনাদের এক্সপ্রেশনটা ফ্লুয়েন্ট করার জন্য আমাদের এক্সপ্রেশনের প্রতি আলাদা নজর দেওয়া হয়েছে। আর ৩ নাম্বার যে স্পেশালিটিটা সেটা হচ্ছে এখানে দেখেন বোনাস কিছু ক্লাস আছে, কি কি আছে দেখেন। স্টেলেন জুকে মানে চাকরি খোঁজা বা হাউস বিল্ডিং খোঁজা, লেবেন্সলাউ সিভি তৈরি করা, তারপর আনশ্রাইবেন মানে হচ্ছে কভার লেটার, কিভাবে আপনারা আবেদন করার জন্য কভার লেটার লিখবেন সেটা, তারপর হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং চাকরির ইন্টারভিউ দেবেন, মানে পুরা প্রসেসিং এর যে প্রস্তুতিটা ওইটার জন্য আমাদের B1 কোর্সে এগুলা ইনক্লুড করা আছে, এগুলার আলাদা ক্লাস থাকবে। সো আপনারা টোটাল একটা আইডিয়া পাবেন কিভাবে আপনারা সামনে আগাবেন ভাষা শেখার পর। তো আশা করি এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো যদি পুরা সিলেবাসটা একটু হালকাভাবে আপনাদেরকে বলি, আমরা বেআইনস আসওয়াইয়ের কিছু রিভিশন ক্লাস থাকবে, যেমন এই যে পারফেক্ট কেনেন লেয়ানেন, এটা আমরা আসওয়াই বা আইনসে ফার্স্টেলেন এইটাই কেনেন লেয়ানেন, ওইটা রিভিশন ক্লাস থাকবে। তারপর পার্টিসিপ সোয়াইয়ের ক্লাস থাকবে, আর নতুন একটা জিনিস অ্যাড হবে পার্টিসিপ আইনস, এটা বেআইনসের টপিক। তারপর দা কম্পোজিটা, এইটা বেআইনসের টপিক। ভো কম্পোজিটা বেআইনসের টপিক। তারপর লাসেন ভার্বটা ইউজ করা যায় অনেক ক্ষেত্রে, ওইটা কিভাবে ইউজ করব সেটা দেখব। তারপর এইখানে কিছু ভার্ব আর নাউনের কম্বিনেশন আছে সেগুলা শিখব, কারণ কিছু সেম একটা ভার্বকে আপনি নাউন আর ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারবেন। যেমন ফ্রাগেন, ফ্রাগেন শব্দের অর্থ কি বলেন তো?
প্রশ্ন করা। প্রশ্ন করা। আর আমি যদি বলি ফ্রাগে স্টেলেন অর্থ কি? এইটাও প্রশ্ন রাখা বা প্রশ্ন করা। আমরা যেহেতু হায়ার লেভেলে উঠতেছি, তো আমরা কি করতে হবে, আমাদের ভোকাবুলারি আরেকটু ডেভেলপ করতে হবে। সেই জন্য কিছু সুন্দর সুন্দর নুমেন ভার্ব একটা আছে, শীট আছে আমাদের, বা আপনারাও পাবেন পড়লে, যে নুমেন ভার্বের কানেকশনটা আমরা সেম ভার্বটাকে আমরা একটা নুমেন আর একটা ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে জিনিসটা সেন্টেন্সটাকে আরো সুন্দর করে দেয়। তারপর আমরা কিছু সেন্টেন্স স্টার্টার আছে যেগুলো বাক্যের শুরুতে ব্যবহার করলে বাক্যটা আরেকটু সুন্দর হয়ে যায়, B1 লেভেলে চলে যায়। তো ওইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তাই এই যে নুমেন ভার্ব ভার্বিন্ডুং দেখবো, ইনফিনিট মিট সু দিয়ে আমরা আসওয়ায়েও শিখে আসছি। বে আইনসে আমরা আরো কিছু দেখবো, যেমন উনে, আনস্টার্ট, স্টার্ট আর এগুলো কিভাবে ইউজ করতে হয়। তারপর পাসিভটা নিয়ে বিস্তারিত দেব। পাসিভ মানে হচ্ছে আমরা একটা কাজ প্রত্যক্ষভাবে না করে পরোক্ষভাবে বুঝাই না। আমি বললাম যে আমি আজকে ডেমো ক্লাসটা নিচ্ছি, এই কথাটা প্রত্যক্ষ অ্যাক্টিভ। আমি যদি বলি যে ডেমো ক্লাসটা নেওয়া হচ্ছে, মানে কেউ একজন ডেমো ক্লাসটা নিচ্ছে, এটা পরোক্ষ হয়ে গেল। যখন কর্তা ইম্পর্টেন্ট না হয়ে কাজটা বা কর্মটা ইম্পর্টেন্ট হয়, তখন আমরা এই ধরনের পাসিভ সেন্টেন্স তৈরি করি। ওইটা আমরা দেখবো ফগাংস পাসিভে। তারপর সুস্টান্ট পাসিভ, দুই ধরনের পাসিভের স্ট্রাকচার দেখবো বেআইন্সের জন্য। তারপরে এক্সপ্রেশনের ক্লাসগুলো তো আছেই, সাথে ইমেল আমরা লেখা শিখবো, রিফ্লেক্সিভ ভার্ব আছে, রেসিপ্রোকাল ভার্ব আছে, সেগুলো দেখবো। ভেয়ার্ডেনের ইউজ দেব। ভেয়ার্ডেনের ইউজ আমরা আসওয়ায়ে শুধু ফুটোয়া আইন্স তৈরি করতে শিখে আসছি, এখন বে আইন্সে আমরা সাথে পাসিভ কিভাবে তৈরি করি ভেয়ার্ডেন দিয়ে, সেটাও দেখবো। মডেল ভার্বগুলার ইউজ দেখবো, কনজাংটিভস এর ইউজ দেখবো, প্রিপোজিশনগুলো একসাথে দেখবো। তারপর ইমেল দেখবো, হালফ ফর্মাল আর ফর্মাল সবগুলাই দেখবো। তারপর কৌজাল জার্স, ফেনাল জার্স, এরকম আরও কিছু সেন্টেন্স আছে, সেগুলো দেখবো। আর্টিকেল নিয়েও কথা বলবো, ইমেলও আছে, এন্ডেক্লিনাসিয়ন আছে, গেনিটিভ প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশন দেখবো, রিলেটিভ জার্স, আরও বাকি অনেক কিছু আমরা দেখবো ইনশাল্লাহ। এটা তো এই হচ্ছে আমাদের বেআইন্সের টোটাল সিলেবাসটা। এটা তো এটুকু পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে আমাদের কোর্স সম্পর্কে? বাইরের এক্সটার্নাল প্রশ্ন কাইন্ডলি করবেন না, কারণ হচ্ছে এগুলোর উত্তর দিতে পারবো না। আমরা ক্লাসে আপনাদেরকে সব ধরনের তথ্য এবং গাইডলাইন দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আপনাদের এটুকু পর্যন্ত কোর্স নিয়ে কোনো প্রশ্ন আছে বা সিলেবাস কিছু নিয়ে? ওকে, যদি না থাকে তাহলে আমরা একটু সামনে আগাই। আমরা রেফারেন্স বুক হিসেবে আমরা স্পেকট্রাম ডয়েচ বইগুলা থেকে পড়বো। আপনারা অনেকে নেটসপেয়ার প্রিফার করবেন, বাট ইটস ওকে, যে কোনো একটা বই আপনারা ফলো করলেই হবে। কারণ কোর্সে ভাষার যে এক্সামগুলো, এগুলো স্ট্যান্ডার্ডাইজ এক্সাম, এগুলো কোনো বই ফলো করে না, এগুলো একটা নির্দিষ্ট লেভেল ফলো করে, যে এই লেভেলে এই টপিকগুলো জানা থাকলে হবে। এখন এইটা আপনি বই থেকে পড়েন, ইউটিউব থেকে দেখেন, ইন্টারনেট থেকে দেখেন, নিজে পড়েন, যে কোনো কিছু করলেই হবে। তবে স্ট্যান্ডার্ড একটা বই যদি আপনারা ফলো করেন তাহলে এটা হেল্পফুল হয়। আর নেসবিয়ার নয় বইগুলো যেরকম স্ট্যান্ডার্ড, স্পেকট্রাম ডয়েচ বইগুলো এরকম স্ট্যান্ডার্ডই, কারণ এক এক দেশে এক এক ধরনের বই ফলো করা হয়। তো আমি জার্মানিতেও যখন নিজে পড়ছিলাম, তখন আমাদেরকে স্পেকট্রাম থেকে পড়াইছিল আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলেতে, স্প্রাক স্কুলেতে। সেজন্য আমি এই স্পেকট্রাম থেকেই পড়াই, কারণ এর প্রতি আমার একটু ঝুঁক বেশি। তো বই নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। স্পেকট্রাম রয়েছে, আসওয়াই প্লাস পড়ব হচ্ছে আমরা এটুর জন্য, আর বে আইন্সটা পড়ব হচ্ছে বে আইন্সের জন্য। আমাদের ক্লাসগুলো জুমে লাইভ হবে, এটা লাইভ কোর্স, কোনো রেকর্ডেড ক্লাস না। কোর্সগুলা প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, তার পাশাপাশি আমাদের ক্লাসের ভিডিও রেকর্ডিংগুলো আমরা ইউটিউবে রাখবো আমাদের স্টুডেন্টদের জন্য, জাস্ট প্রাইভেট চ্যানেলে, যেন কোনো ক্লাস মিস গেলে বা কেউ রিপিট করতে চাইলে ক্লাসগুলো যেন করতে পারেন ইজিলি। তার পাশাপাশি আমাদের স্টুডেন্ট গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে, ওইখানে আমরা রেগুলার কথা বলবো, সবকিছু, কারো কোনো প্রশ্ন থাকলে, হোমওয়ার্ক দেওয়ার থাকলে সবকিছু হোয়াটসঅ্যাপ দিয়েই হবে। এবং আমাদের কোর্স মেটেরিয়ালসগুলো গুগল ড্রাইভে থাকবে, ওইগুলো আপনারা সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের প্রচুর গ্রামারের শিট দেওয়া হবে, সাইবেনের, তারপর এক্সাম মেটেরিয়ালসের শিট দেওয়া হবে, ওইগুলো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আপনারা। সাথে বইয়ের পিডিএফগুলোও দিয়ে দেওয়া হবে। ওকে, তো আমরা একটু ডেমো ক্লাস শুরু করি। 15-20 মিনিট একটু পড়ি, পরে দেখেন বুঝতে পারেন কিনা আমার ক্লাস। তারপর আমরা একটু কোশ্চেন আনসারিং থাকবে, দেন আমরা শেষ করব। নেভেনজার্স জিনিসটা আসলে কি, কারো কোনো আইডিয়া আছে নেভেনজার্স কি? না ভাই। ওকে, আমরা নেভেনজার্স জিনিসটা হচ্ছে একটা নির্ভরশীল বাক্য।
নেবেনজার্স বলতে আমরা ইংরেজিতে যারা ইংরেজি ভালো পারেন দেখবেন পরে আসছেন সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, প্রাইমারি ক্লজ। তো ইংরেজি না পারলেও পারবেন, সমস্যা নাই। এগুলা হচ্ছে কিছু নির্ভরশীল বাক্য যা তার নিজের অর্থটা প্রকাশ করার জন্য অন্য আরেকটা বাক্যের উপরে নির্ভর করে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি এখানে বললাম যে আমি জানি। আমি জানি কথা কিন্তু একদম ক্লিয়ার। সে আসবে এইটাও কিন্তু একদম ক্লিয়ার। দুইটা বাক্য আমি আলাদা আলাদা করে লিখি। আমি জানি। শেষ কথা ক্লিয়ার না? আমি যদি বলি আবার সে আসবে, এইটারও কিন্তু অর্থ ক্লিয়ার। এখন আমি চাচ্ছি এভাবে যদি ভেঙে ভেঙে বলি তাহলে তো এটা আইনস লেভেলের হয়ে গেল, একদম সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এভাবে তো আমি নাম্বার কম পাবো বা আমার ভাষার দক্ষতাটা কম বোঝাচ্ছে। এখন আমি যত হায়ার লেভেলে উঠবো আমার বাক্যগুলো তত জটিল হবে, যৌগিক হবে, বড় হবে। তাহলে আমি এই দুইটা বাক্যকে একসাথে যোগ করতে চাচ্ছি, জোড়া লাগাতে চাচ্ছি এবং একটা বড় বাক্য তৈরি করতে চাচ্ছি। তাহলে মাঝখানে যে দিয়ে দিলেই কিন্তু এটা অর্থটা সুন্দর হয়ে যায়। আমি জানি যে সে আসবে। তাহলে এই জায়গায় দেখেন এই এটুক অংশ আমি যদি শুধু এটুক বলি যে সে আসবে, এটা দিয়ে কিন্তু অর্থ ক্লিয়ার না। এই অর্থটা ক্লিয়ার করতে গেলে আমার এই বাক্যটার সাথে জুড়ে দেওয়া লাগতেছে। আমি জানি যে সে আসবে। এখন যে কিন্তু মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ পাইছে। তো যেই বাক্যগুলা সে অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল এবং নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ওই বাক্যগুলাকে নেবেনজার্স বলে। তো নেবেনজার্স খুব সিম্পল জিনিস। আমরা একটা রুলস পড়লেই সবগুলা নেবেনজার্স তৈরি করতে পারবো। কারণ হচ্ছে এইটা তো সিম্পল সেন্টেন্স, এটা তো আমরা আইএনসি তৈরি করা শিখছি। শুধু মাঝখানে যে আসছে ওইটা কিভাবে বসাবো এবং ওইটা বসাইলে এই বাক্যের ভিতরে কি কি চেঞ্জ আসে ওইটা জানলেই আমরা নেবেনজার্স তৈরি করে ফেলতে পারবো। তো এই যে এইটারই ডয়েচ হচ্ছে দাস। দাস মানে হচ্ছে যে। আমরা অর্থটা মনে রাখলে এই যে কনজাংশন দাস, এই দাসের অর্থটা মনে রাখলে আমরা যখন যেই জায়গায় এটা মিলবে সেটা বসাই দিলেই হবে। আরেকটা বাংলা এক্সাম্পল দেখি, একটু দাঁড়ান। আমরা আশা করি বা আমরা এক্সপেক্ট করতেছি যে তুমি পরীক্ষায় পাশ করবে। ধরেন কেউ একজন পরীক্ষা দিয়ে আসলো, সে অনেক ওয়ারিড, সে পরীক্ষায় পাশ করবে কিনা, ভালো রেজাল্ট পাবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা করতেছে। তো আমরা তাকে আশ্বস্ত করার জন্য বলতেছি আমরা জানি বা আমাদের তোমার উপর বিশ্বাস আছে যে তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে এখানে দুইটা সেন্টেন্স দেখেন, আমরা আশা করি বা আমরা বিশ্বাস করি এরকমটা এইটা, আর তুমি পরীক্ষায় পাশ করবে এইটা। তাহলে এখানে দুইটা সেন্টেন্স। এখন এই দুইটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে বললে তো সুন্দর দেখাচ্ছে না। এটা A1 লেভেলের হয়ে গেছে, আমরা A2 লেভেল বা B1 লেভেলে নিয়ে যাব। তাহলে এই দুইটা বাক্যকে আমরা জোড়া লাগাবো। কি দিয়ে জোড়া লাগাবো? এই যে কানেক্টর একটা, বা এটাকে কনজাংশন বলতেছি আমরা, কনজাংশন ইংরেজিতে, যেটা বাংলাতে আমরা এটাকে অব্যয় বলি মেবি। তো এইখানে আমরা যদি যে বসাই দিই, দেখেন দুইটা বাক্য একসাথে মিলে একটা বড় বাক্য হয়ে গেছে, অর্থটাও মনের মতো হয়ে গেছে যে আমরা আশা করছি যে তুমি পরীক্ষায় পাশ করবে। তো এই বাক্যটাই এখন এই যে কানেক্টরটা বা কনজাংশনটা সহ এই যে বাক্যটা আমরা বসাইলাম, এইটাকে আমরা বলতেছি নেবেনজার্স, মানে নির্ভরশীল বাক্য। দেখেন আমি যদি এই বাক্যটা না লিখি, শুধু এটুক বলি, অর্থ কিন্তু পরিপূর্ণ হয় না। যে তুমি পরীক্ষায় পাশ করবে মিলে না, বা অর্থটা যে তুমি যে পরীক্ষায় পাশ করলে কি হবে, এরকম মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে কি হবে, কি করবে। তো এইটাই নেবেনজার্স। এখন এগুলো আমরা তৈরি করা শিখবো। তো এগুলো আর কিছুই না, আমরা সিম্পল সেন্টেন্স A1 এ করে আসছি, সেইটাই বলবো। এখন দুইটা বাক্য বানাইতে হবে আর কি, আইনসের লেভেলে দুইটা বাক্য বানাইতে হবে এবং মাঝখানে কনজাংশনটা দিয়ে দুইটা বাক্যকে জুড়ে দিতে হবে। এটা তো আমরা কিছু এক্সাম্পল দেখি কিভাবে করব। দেখেন এখানে দুইটা বাক্য আছে, জি জাক্ট। জি জাক্ট শব্দের অর্থ কি? আপনি বলেন বা সে বলে। যদি থার্ড পারসন ধরি তাহলে সে বলে বা সে বলছে, তাই না? জাক্ট আসছে জাগেন থেকে। তাহলে জি জাক্ট, সে বলছে। এখানে যেহেতু হাট আছে বোঝা যাচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার, যেটা জি মানে আপনি হলে এখানে হাবেন হয়তো, তাই তো? তো এখানে জি জাক্ট, এটা একটা সেন্টেন্স ধরলাম যে সে বলছে। আর একটা বাক্য হচ্ছে জি হাট হয়টে কাইনে সাইট, তার আজকে কোনো সময় নেই। তাহলে সে বলছে, এটা একটা বাক্য, তার আজকে কোনো সময় নেই, তার আজকে সময় নেই। এই দুইটা
বাক্য বাংলা। এখন যদি বাংলাতে আমি ২ টা বাক্য জুড়ে দিতে চাই আপনারা কি বলবেন বলেন তো? যদি বাংলাতে জোড়া লাগাইতে চাই? সে বলছে সে যে বলছে যে তার আজকে কোনো সময় নেই। সময় নেই, এক্স্যাক্টলি। তাহলে সে বলে বা বলছে যে, এই যে শব্দটা ব্যবহার করলেন না, এই যে এর ডয়েচ হচ্ছে দাস। তাহলে দাসটা মাঝখানে চলে আসবে। এখন মাঝখানে চলে আসতে গেলে ২ টা সেন্টেন্সকে আমরা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ২ টা আলাদা বাক্যকে একসাথে জুড়ে দেওয়া। তাহলে এই যে ফুল স্টপ দিয়ে কি বোঝায়? যে বাক্যের শেষ এইটা। তাহলে এখন ২ টা বাক্য যদি আমি একসাথে জুড়ে দেই তাহলে মাঝখানে ফুল স্টপ থাকবে নাকি সবার শেষে চলে যাবে? শেষে চলে যাবে। তাহলে মাঝখানে আমরা কি দিব? মাঝখানে দিব একটা কমা। মাঝখানে আমরা একটা কমা দিব প্রথম বাক্যটার। তারপর যেই বাক্যটাকে আমরা নেভেনজার্স বানাতে চাচ্ছি, এই যে তার আজকে কোনো সময় নেই, এই যে এই অংশটাকে আমরা নেভেনজার্স বানাচ্ছি। তাহলে মাঝখানে আমরা ওই যে বলছি এইটার জন্য দাস দিব, দাস। তাহলে এই গেল ২ টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে মাঝখানে একটা কমা দিব। দ্বিতীয় স্টেপ হচ্ছে যেই কনজাংশনটা বা কনিউংশনটা দিয়ে অর্থটা মিলবে ওই কনিউংশনটা মাঝখানে বসাবো। ৩ নাম্বার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যেই বাক্যটাকে আমরা নির্ভরশীল বাক্য বানাতে চাচ্ছি তার সেকেন্ড পজিশনে যে ভার্বটা আছে ওই ভার্বটাকে সবার শেষে নিয়ে দিতে হবে। তাহলে এই বাক্যটা কি হবে? জি হয়টে কাইনে সাইট হাট, হাটটা লাস্টে চলে যাবে এটা। তাহলে ৩ টা কাজ করতে হবে এখানে। এক হচ্ছে মাঝখানের ফুল স্টপটাকে আমরা কমা বানাই দিব। ২ নাম্বার কাজ হচ্ছে যে দাস দিয়ে এখানে মিলতেছে আমরা দাসটাকে মাঝখানে বসাবো। আর ৩ নাম্বার কাজ হচ্ছে যেই বাক্যটাকে নেভেনজার্স বানাচ্ছি তার ২ নাম্বার পজিশনে যেই ভার্ব আছে, ভার্ব এটা যেই ভার্বই হোক, পজিশনটা জাস্ট মনে রাখবেন যে সেকেন্ড পজিশনে, সোয়াইটে পজিশন। সেকেন্ড পজিশনে ভার্বটাকে কোথায় নিব? সবার শেষে নিব। তাহলে বলেন তো ২ টা বাক্য একসাথে জুড়ে দিলে এখন আমার পরিপূর্ণ বাক্যটা কি হবে? জি জাগ Das sie heute keine Zeit hat. এক্স্যাক্টলি। জি জাগট দাস, এই যে কমা দিলাম এখানে, তারপর দাসটা অর্থ মিলানোর জন্য ওই যে বাংলাতে বলছি সে বলছে যে তার আজকে কোনো সময় নেই, ওই যের জন্য দাসটা আসছে। আর পরের বাক্যটা শুধু হাতটা উঠাই রেখে বাকি সবটা লিখে হাতটা লাস্টে বসাই দিবেন। দাস জি, এখন জিটা ছোট হাতের হবে। জি হয়টে কাইনে সাইট হাট, এইটা। তাহলে এই হচ্ছে আমার পুরো বাক্যটা। এর বাংলা অর্থ হচ্ছে সে বলছে যে তার আজকে কোনো সময় নেই। সে বলছে যে তার আজকে কোনো সময় নেই, এটা। তাহলে এই হচ্ছে আমাদের পুরো বাক্যটা। বুঝতে পারছেন আপনারা কিভাবে নেভেনজার্স করতে হয়? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। কেউ আছেন বুঝেন নাই? যে বলছেন যদি বুঝতে পারেন তাহলে পরের বাক্যটার নেভেনজার্স কি হবে বলেন? আমি অর্থটা বলে দিই। ভিয়া ভিসেন, ভিসেন শব্দের অর্থ কি? জানা, জানা, আমরা জানি। আর আরেকটা বাক্য হচ্ছে ডয়েচ ইস্ট আইনফাক, জার্মান ভাষা সহজ। আপনারা জানেন তো জার্মান যে সহজ ভাষা? sehr leicht, sehr einfach। তাহলে ২ টা বাক্য wir wissen আমরা জানি আর ডয়েচ ইস্ট আইনফাক জার্মান ভাষা সহজ। তাহলে আমরা জানি যে জার্মান ভাষা সহজ। বলেন তো পুরো নেভেনজার্সটা কি হবে? Wir wir wissen, Das dass Wir Deutsch wissen, dass Deutsch Deutsch einfach einfach ist. ist। einfach এক্স্যাক্টলি। ist. তাহলে কমাটাকে ফুল স্টপটাকে কমা বানাবো, অর্থ মিলানোর জন্য দাস দিব, আর সেকেন্ড পজিশনে ভার্বটাকে আমরা লাস্টে বসাবো, শেষে দিয়ে তারপর দেবো। ফুল স্টপ দিব। তাহলে আমার বাক্যটা হচ্ছে এইরকম, wir wissen, dass Deutsch einfach ist। এখানে কিন্তু আইনসেরই ২ টা বাক্য, শুধুমাত্র দাসটা আসছে আর তার সেকেন্ড পজিশনের ভার্বটা লাস্টে গেছে, এই তো পার্থক্য। তারপর ২ টা বাক্য এখন একটা বড় বাক্য তৈরি করে ফেললো। তাহলে আমাদের লেভেলটা আইন্স থেকে আসোয়ে চলে গেল। এইটা সহজ জিনিস। পরে আরেকটা সেন্টেন্স করি আমরা, ইস হফে আমি আশা করছি, আর ডু বেস্টিয়েস্ট, বেস্টিয়ান মানে পাশ করা, বেস্টিয়ান দি প্রুফুং তুমি পরীক্ষায় পাশ করবে। কি হবে নেভেনজার্সটা? Ich hoffe, Ich hoffe, dass dass du die Prüfung du die Prüfung
Best বেস্টিয়েস, এই তো আপনারা পেরে গেছেন। ইস হফে দাস দু দি প্রুফুং বেস্টে। তাহলে কি কি করছি? এই ফুল স্টপটা এখানে কমা হিসেবে আসছে। অর্থ মিলানোর জন্য আমরা একটা কনজাংশনটা দাস, এই দাসটা আনলাম, আর তার সেকেন্ড পজিশনের ভার্বটাকে আমরা কোথায় নিলাম? লাস্টে নিয়ে দেন ফুল স্টপ দিলাম। তাহলে দুইটা বাক্য মিলে একটা হয়ে গেল। ইজি জিনিস, তাই না? এভাবেই করবেন। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি আপনারা কতটুক পারেন, বাংলা থেকে ডয়েসটা করতে পারেন কিনা। আমি জানি যে সে আসবে, এখানে দুইটা বাক্য আছে। আমি জানি একটা বাক্য, আর সে আসবে আরেকটা বাক্য। আমি জানি ডয়েস কি বলেন তো? Ich weiß. ich weiß, ভাইস, আমি জানি। সে আসবে ডয়েস কি? Weiß. kommt, das, এয়া Der কম, তাই না? kommt. kommt, তাহলে এখানে এর নেবেনজাসটা কি হবে? ich weiß, das kommt es, ডাস এয়া কমট, মানে ভার্বটা সবার লাস্টে থাকবে। এখানে যেহেতু বাক্যটা ছোট, তার সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে দিলে সেকেন্ড পজিশনই দেখা যাচ্ছে, কিন্তু এটা লাস্টেই আছে, তাই না? তো বাক্যটা ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না যে সে তার জায়গাটা পরিবর্তন করে লাস্টে গেছে। বাট আমি যদি এখানে যে সে আগামীকালকে আসবে, তাহলে এয়া গেস্টান কম, সে আগামীকাল মানে মর্গেন, এয়া মর্গেন কম, তাহলে মর্গেন জুড়ে দিলে এই কমটা সবার লাস্টে চলে গেলে বোঝা যাইতো যে তার স্থান পরিবর্তন করে সে দ্বিতীয় পজিশন থেকে সবার লাস্টে গেল। এটা আমরা আশা করি যে তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে এটা তো আমরা পেরে গেলাম। ভিয়া হফেন দাস দু দি প্রুফুং বেস্টিয়েস্ট। এটা তাহলে দাস দিয়ে কিভাবে নেবেনজার্স করে সবাই বুঝতে পারছেন? Ja, genau. নেবেনজার্সের যতগুলা কনজাংশন আছে, কিছু এক্সেপশন আছে, বাট যতগুলা কনজাংশন আছে রুলস একই। আপনি যেই বাক্যটাকে নেবেনজার্স বানাবেন সেই বাক্যের শুরুতে ওই কনজাংশনটা বসাই দিবেন, আর সেই বাক্যের সেকেন্ড পজিশনের যে ভার্বটা ওইটা সবার লাস্টে চলে যাবে। এখানে আর কোনো ভার্বের ইন্ডুংয়ের বা কোনো কিছুর চেঞ্জ নাই, শুধুমাত্র কনজাংশনটা বসবে মাঝখানে কমা দেওয়ার পরে, আর সেকেন্ড পজিশনের ভার্বটা, এই যে সেকেন্ড পজিশনের ভার্বটা সবার লাস্টে যে বসবে, এইটাই। এখন এইটা দাসের জন্য হোক, ভাইল দিয়ে হোক, অব দিয়ে হোক, অন্য যে কোনো কিছু ট্রস বা অন্য যেগুলো আমরা পড়বো, সামনে পড়বো, দেন আছে, দা আছে, অব আছে, ওই সবগুলো একই রুলস। শুধুমাত্র আমার এই শব্দের অর্থটা জানতে হবে। কারণ কিছু আছে যে দিয়ে মিলে, কিছু আছে তবু দিয়ে মিলে, কিছু আছে কারণ দিয়ে মিলে, এরকম বিভিন্ন ধরনের কনজাংশন আমরা ব্যবহার করি। ওইটার অর্থটা জানলেই, এটা আমি একটু পরে আমাদের শীট দেখাই দিব, ওইটা থেকে দেখবেন যে পড়লে পড়ে যাবেন, বুঝতে পারবেন। তো এখানে দাস দিয়ে আমরা করলাম। এখানে হোমওয়ার্ক আছে কিছু, এটা আমরা যখন ক্লাসে বই থেকে পড়বো, বইয়ের হোমওয়ার্কগুলা দিব। তো এগুলো আমরা বইয়ের জন্য, ক্লাসের জন্য রেখে দেই আপাতত। আরেকটা ক্যাটাগরি দেখি, ভাইল দিয়ে কিভাবে নেবেনজার্স তৈরি করে। এটা দেখে আজকে ডেমো ক্লাসটা শেষ করবো। আপনাদেরকে আমাদের কোর্স মেটেরিয়ালসগুলো দেখাই দিব, দেন আপনাদের প্রশ্ন উত্তর দিব। তো ভাইল মানে হচ্ছে বিকজ বা কারণ বা যেহেতু। ভাইল বা দা একই অর্থ প্রকাশ করে। ভাইল অথবা দা মানে হচ্ছে কারণ বা যেহেতু। আর এইটারই আরেকটা সিনোনিম আছে দেন, এইটাও কারণ বা যেহেতু, বিকজ, বাট এইটাতে কিছু পার্থক্য আছে, ওইটা পার্থক্যটা এক্সাম্পলে দেখাবো। তো আমি কারণ শব্দটা ব্যবহার করে একটা বাংলা বাক্য বলি, তো বলেন তো আপনারা, কারণ দিয়ে কিছু একটা বলেন তো বাক্য। আমি স্কুলে আসবো না কারণ আমি অসুস্থ, তাহলে এখানে দুইটা সেন্টেন্স, আমি স্কুলে আসবো না, আমি অসুস্থ। এই দুইটা বাক্যকে এখন কারণ শব্দটা ব্যবহার করে এক করে দেওয়া যায়। এইটাই আমার নেবেনজার্স। আগে আমরা যে শব্দটা দিয়ে মিলছি, কিছু কিছু সেন্টেন্স আমি যে দিয়ে মিলাইতে পারি, এই জন্য আমরা দাস ইউজ করব যের জন্য। কিছু আছে কারণ দিয়ে মিলবে, তখন আমরা ভাইল অথবা দা অথবা দেন ইউজ করব। কিছু আছে তবু, কিছু আছে যদিও, কিছু আছে কিনা, এরকম জাস্ট অর্থটা আপনি বুঝতে পারলে বা মনে রাখতে পারলে যখন যেই ধরনের বাক্য মনে চায় ওই বাক্যই তৈরি করতে পারবেন। তো এখানে দুইটা বাক্য দেখেন, ইস কান নিক্সট কমেন। ভাইয়া যেটা বললেন সেটাই দেখি এক্সাম্পলের সাথে মিলে গেছে। ইসকান, আমি কি আগে থেকে জানতাম নাকি আপনি এটা বলবেন? ইসকান নিক্সট কমেন অর্থ কি? আমি আমি আসবো আসবো না, না। আমি আসতে পারবো আমি না আসতে কারণ আমি আসতে অসুস্থ। পারবো না। এখানে মডাল ভার্ব আছে কুনেন। হ্যাঁ, কান। আমি আসতে না? পারবো না কারণ আমি অসুস্থ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ইসকান নেক্সট কমেন, আমি আসতে পারবো না। আর পারবো না, আরেকটা বাক্য VI হচ্ছে ইস বিন ক্রাঙ্ক, তাহলে আমি অসুস্থ। তাহলে এখানে কারণটা দিয়ে দিলে মিলে যায়।
হ্যাঁ তাহলে ভিআইএল এটা এই অংশটাকে আমরা নেবেনজার্স বানাই দিই। তাহলে এই কাইনের জন্য ভাইল, VAEL, ভাইল। তাহলে ভাইল দিয়ে ভাই বাক্যটা বলেন তো কি হবে নেবেনজার্সটা? Ich kann Ich nicht kann kommen, can weil nicht kann ich kommen, nicht কমেন kommen, weil ভাইল ich krank bin. ইস ভাইল ইজ krank. ক্রাঙ্ক বিন, এক্স্যাক্টলি। তাহলে এইখানে আমরা কমা দিলাম, ভাইলটা অর্থ মিলানোর জন্য আনলাম, আর এটার সেকেন্ড পজিশনে ভার্বটা চলে গেল সবার লাস্টে, একই নিয়ম। তাহলে ইস ক্যান নিক্সট কমেন, আমি আসতে পারবো না কারণ আমি অসুস্থ। তাহলে এটা আমার একটা কারণ বোঝায়, গ্রুন্ড কারণ বোঝায় ভাইল দিয়ে। আপনি এখানে ভাইলের পরিবর্তে দাও বসাইতে পারেন, একই জিনিস। ইস ক্যান নিক্সট কমেন, মাইকগুলো অফ করে দেন কাইন্ডলি। Ich kann nicht kommen, da ich krank bin. এটাও হয়, ভাইল যে কথা, দা একই কথা। আর একটা এক্সাম্পল করি, er bleibt zu Hause, অর্থ কি? bleiben অর্থ কি? থাকা অবস্থান নয়, করা। অবস্থান করা বা থাকা। তাহলে সে বাড়িতে অবস্থান করতেছে, সে মানে বাড়িতে থাকতেছে। আর es ist kalt draußen, বাইরে ঠান্ডা। তাহলে সে বাড়িতে থাকতেছে আর বাইরে ঠান্ডা, এটাকে আমরা একসাথে কিভাবে করতে পারি? সে বাড়িতেই আছে, অবস্থান করছে, কারণ বাইরে ঠান্ডা। তাহলে বাইরে শীতের দিন ঠান্ডা হলে তো আমরা বাড়িতেই থাকি, তাই না? তাহলে এখানে ভাইল দিলে মিলে না? হ্যাঁ, কি হবে জি। বাক্যটা বলেন তো? Ich Er bleibt bleibt zu zu Hause, Hause, weil es weil kalt es draußen ist ist. ইস্ট। তাহলে এখানে ভাইলটা বসাবো, এই যে ইস্টটা চলে যাবে সবার লাস্টে, ভাইল এস দ্রাউসেন কাল্ট ইস অথবা কাল্ট দ্রাউসেন ইস, একই কথা। আমাদের ভার্বের পজিশনিং ঠিক রেখে আমাদের ভিতরের শব্দ উল্টাপাল্টা করলে সমস্যা নাই, তবে অনেক সময় সৌন্দর্যের জন্য আমরা এক একটা সিরিয়ালে শব্দগুলো বসাই, কিন্তু আপনারা ভার্বের পজিশনিং ঠিক রাখতে পারলে বাকি উল্টাপাল্টা বসাইলেও কোনো সমস্যা নাই। তো এইখানে ফুল স্টপটা হয়ে গেল, কমা, ভাইলটা বসাইলাম অর্থ মিলানোর জন্য, আর সেকেন্ড পজিশনের ভার্বটাকে লাস্টে নিয়ে নিলাম, এই তো হয়ে গেল। তো ভাইল দিয়ে নেবেন জাস্ট, এই ভাইল দিয়ে যে কথা, দা দিয়ে একই কথা। তাহলে সবগুলো যদি আমরা একসাথে দেখি, এখানে ইস কান নিক্সট কমেন ভাইল ইস ক্রাঙ্ক বিন, আমি আসতে পারবো না কারণ আমি অসুস্থ। Er bleibt zu Hause, সে বাড়িতে অবস্থান করতেছে, ভাইল es draußen kalt কারণ ist, কারণ বাইরে ঠান্ডা। ঠান্ডা। Wir gehen früh schlafen, আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি বা যাই, কারণ wir কারণ morgen früh aufstehen müssen, মানে আমাদেরকে অবশ্যই আগামীকালকে সকাল সকাল উঠতে আগামীকাল হবে। সকালে উঠতে হবে। তাহলে এখানে ভাইল দিয়ে আমরা মিলিয়ে নিলাম। তাহলে আপনি যখন কোনো একটা কারণ বুঝাইতে চান যে একটার কারণে আপনি আরেকটা করছেন, তখন নেবেনজাসটা ভাইল অথবা দা দিয়ে তৈরি করবেন, এটাই। এখন সেম সেন্টেন্স গুলাকে আমরা যদি দেন দিয়ে করি তাহলে কি হবে? দেনটাও সেমই, তবে দেন দিয়ে যদি আপনি নেবেনজাসটা করেন তাহলে সেকেন্ড পজিশনে ভার্বটা আর শেষে যাবে না, সেকেন্ড পজিশনেই থেকে যাবে। এটা জাস্ট এক্সেপশন, মনে রাখতেলেই হলো। আপনারা চাইলে দেন ইউজই করেন না, ভাইল ইউজ করবেন আর দা ইউজ করবেন, তাহলেই হয়। তবে যেহেতু জানতে হবে ব্যাপারটা, সেজন্য এড করা। যদি দেন ইউজ করেন তাহলে সেকেন্ড পজিশনে ভার্বটা সেকেন্ড পজিশনেই থাকবে। আপনারা অনেকে মনে করবেন তাহলে এইটাই তো তাহলে তো সহজ, এটা সহজ বেশি। এই যে বলে ফেললেন এইটাই সহজ বেশি। তো এইটা তো হচ্ছে এক্সেপশন, কারণ দুনিয়া সব নেবেনজার্সে সেকেন্ড পজিশনের ভার্বটা লাস্টে থাকে। এখন আপনি সবগুলাকে এক্সেপশন হিসেবে ধরে শুধু এইটাকে নরমালি শিখবেন, নাকি এইটাকে এক্সেপশন করে সবগুলাকে নরমালি শিখবেন, তাই না? তো আচ্ছা, যদি নেবেনজার ভিলস আপনার হচ্ছে ভাইল, দেয়া এটা হয়, ভাইল VAEL, ভাইল ভাইল দেওয়ার পরে সেকেন্ড পজিশনের ভার্ব যদি কখনো মনে করেন ভুল ক্রমেও যদি চেঞ্জ না হয়, তাহলে কি ওই নাম্বারটা কাটা যাবে? ভুল হ্যাঁ, হবে এটা সেন্টেন্সটা? গ্রামাটিক্যালি ভুল করলেন তো, তাহলে তো অবশ্যই আচ্ছা কাটা যাবে, গ্রামারের জন্য আচ্ছা মার্কস কাটা যাবে। এই হচ্ছে দেনের পার্থক্য। দেনটা নিয়ে পরে কথা বলবো, জাস্ট এক্সেপশন যেহেতু, সো এখানে নতুন কিছু নাই। তো আরেকটা জিনিস বলে রাখি, ক্লাসে বিস্তারিত বলবো। আমরা চাইলে কি করতে পারি, এই পুরা নেবেনজার্সটাকে আমরা শুরুতেও বসাইতে পারি। কিরকম আমি বললাম যে, ধরেন ইস বিন ক্রাঙ্ক, এটা একটা বাক্য। আর একটা বাক্য হচ্ছে ইস কান heute nicht kommen, এই দুইটা বাক্য। এখন দুইটা বাক্য আমরা ভাইল অথবা দা বা দেন দিয়ে অ্যাড করতে পারি। যদি আমি এই বাক্য, কারণ কোনটা, এখানে কোন বাক্যটা কারণ বোঝাচ্ছে? krank, ich bin krank, আমি ইস বিন, অসুস্থ। এইটা কারণ বোঝায়, তার মানে এইটাকে আমরা নেবেনজার্স করব ভাইল দিয়ে।
যেহেতু সে কারণ বোঝাচ্ছে, তাহলে নেবেন ভাইল দিয়ে বোঝালে এইটার বাক্যটা কিরকম হবে? ইস ক্রাঙ্ক Weil ist ভাইল krank bin. ইস ক্রাঙ্ক বিন, তাই না? এইটুক হচ্ছে আমরা আলাদা আলাদা করে একটু বানাচ্ছি, আর এটা তো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এখানে ভাইল অথবা দাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি যদি বাক্যের যে নেবেনজাসটা ওইটা সবার শেষে না রেখে সবার শুরুতে নিয়ে আসি, তখন কি হবে? তখন দেখেন কি হয়, নেবেনজাস যেভাবে বানাইছেন সেটাই আমি যদি দিতে পারি দা অথবা ভাইল ইস ক্রাঙ্ক বিন, আমি তখন দা দিয়ে লিখলাম দা ইস ক্রাঙ্ক বিন। এটা তো নেবেনজাস আগের মতোই, যে তার ভার্বটা সবার শেষে আছে। এখন আমি যে হাউবজার্সটা বসাবো, যদি হাউবজার্স পরে নিয়ে বসান তাহলে হাউবজার্সের সেকেন্ড পজিশনে ভার্বটা দিয়ে বাক্যটা শুরু হয়, কান ইস হয়টে নিক্সট কমেন। আপনি যদি হাউবজার্সটাকে পরে দেন তাহলে হাউবজার্সটা অবশ্যই সেকেন্ড পজিশনে ভার্বটা দিয়ে শুরু করতে হবে। আর আপনি যদি হাউবজার্সটা আগে রাখেন, যেমন ইস কান হয়টে নিক্সট কমেন কমা দা ইস ক্রাঙ্ক বিন, তাহলে কোনো চেঞ্জ নাই, ক্রাঙ্ক বিন। তাহলে এই জিনিসগুলো ক্লাস আমরা প্রচুর চর্চা করলে বুঝতে পারবেন। তো যেহেতু এটা পড়াচ্ছি একটু সংক্ষেপে বলে রাখলাম। আপনি যদি নেবেনজাস শেষে দেন তাহলে হাউবজার্স যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনি যদি এই পুরা নেবেনজাসটাকে শুরুতে নিয়ে আসেন তাহলে হাউবজার্সটা সেকেন্ড পজিশনে ভার্বটা দিয়ে শুরু হবে। তাহলে এখানে ইস কানের মধ্যে ভার্বটা কান ছিল, কানটা সামনে চলে আসবে আর কি এই বাক্যে। তো এই আমাদের দুইটা টপিক, দুইটা কনজাংশন দিয়ে আমরা নেবেনজাস তৈরি করা দেখলাম। তাহলে আমি যদি একটু সামারাইজ করি, আমরা কি কি দেখলাম আজকে? আমরা হচ্ছে নেবেনজাস দেখছি। নেবেনজাস জিনিসটা কি? যে বাক্যগুলা তাদের অর্থ পরিপূর্ণ করার জন্য অন্য একটা বাক্যের উপর নির্ভর করে, সেই বাক্যগুলাকে আমরা নেবেনজাস বলি। আর নেবেনজাসে সবসময় দেখবেন চিনার দুইটা উপায়। এক হচ্ছে তার শুরুতে একটা কনজাংশন থাকবে, মানে কনজাংশন থাকবে, যেমন আজকে দুইটা কনজাংশন দেখছি, দাস আর হচ্ছে ভাইল। ভাইল, দা, দেন, এগুলো সমার্থক আর কি। তাহলে দুইটা কনজাংশন দেখছি। নেবেনজাসের শুরুতে দেখবেন একটা কনজাংশন থাকবে, আর নেবেনজাসে সেকেন্ড পজিশনের ভার্বটা সবার লাস্টে থাকবে। এই দুইটা জিনিস দেখলে আপনি চিনতে পারবেন এটা একটা নেবেনজাস। এটা তো আমি নেবেনজাসের একটা শিট আছে আমাদের, শিটটা থেকে আমি সবগুলা দেখাই নিই। কয়েকজন প্রশ্ন করতেছেন, প্রশ্নগুলো একটু পরে উত্তর দিব। তাহলে এটা হচ্ছে আমাদের আসওয়াইয়ের গুগল ড্রাইভের এটা কোর্স মেটেরিয়ালস। এটার ভিতরে আমাদের বই আছে, বইগুলো দিয়ে দেওয়া হবে। এক্সাম প্রিপারেশন ক্লাসে এখানে এক্সাম মেটেরিয়ালসগুলো আপলোড করা হবে। মক টেস্টের ক্লাসে, যেহেতু কোর্সের শেষ এই ক্লাসগুলো, এগুলো এখন খালি মক টেস্টের সময়ে ওইখানে মেটেরিয়ালস আপলোড করা হবে। লেকচার্স ফোল্ডারে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তাদের ভোকাবুলারি শিট, এই যে ভোকাবুলারি শিট আছে এখানে পাবেন। আপনারা কি এটা নীল কালার দেখতেছেন না? জি ভাইয়া। ডিস্টার্ব করতেছে একটু। কেন নীল আসতেছে? এটা তো সাদা হওয়ার কথা, নীল আসবে কেন? আচ্ছা, এটা ক্লাসে মানে ভোকাবুলারি যদি একটু বুঝতে পারেন যে তার অর্থ সহ, বাংলা অর্থ সহ, ইংরেজি অর্থ সহ দেওয়া আছে, এগুলো আমরা ক্লাসে দেখব। তো এখানে প্রতিটা চ্যাপ্টারের শিটগুলো আপলোড দেওয়া হবে। আমি যেগুলো পড়াবো আপনাদেরকে, যে আজকে যে লেকচার পড়াচ্ছি ওইটারও পিডিএফ দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি প্রতিটা চ্যাপ্টারের ভোকাবুলারি লিস্টও দিয়ে দেওয়া হবে। অডিও তো থাকবেই। এটা হচ্ছে আমাদের লেকচার। আর শিট ফোল্ডারে প্রচুর শিট দেওয়া আছে এখানে, এগুলো আপনারা সবগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে নেবেনজার্স, এই যে নেবেনজার্সের শিটটা। তাহলে এই যে নেবেনজার্সের সংজ্ঞা সহ আছে। আমরা যে আজকে দাস পড়লাম, দাস শব্দের অর্থ ইংরেজিতে দ্যাট বলি না, আই নো দ্যাট ইউ উইল কাম, আমি জানি যে তুমি আসবে, বা আমি জানি যে তুমি আসবে। ইস গ্লাবে দাস এরকমটা আমি বিশ্বাস করছি বা সে আসবে, বা আশা করছি সে আসবে। এই যে দাসটা দেখলাম, তারপর আমরা ভাইল আর দাটা দেখলাম। তো সেম এরকম অব মানে হচ্ছে কিনা, আমি জানি না তুমি আগামীকালকে আসবে কিনা, এইরকম পসিবিলিটি বা প্রবাবিলিটি যে বাক্যগুলো বলি তো ওগুলো আমরা অব দিয়ে বলি। গ্রামার সেম, আপনি শুধু ওই কনজাংশনের অর্থটা জানতে পারলে যখন যেইটা মনের ভিতরে আসে ওই ধরনের বাক্যটা তৈরি করতে পারবেন। তারপর ভ্যান মানে যদি বা যখন। ভ্যান এজ রেগনেট, যখন বৃষ্টি হবে বা যদি বৃষ্টি হয়। নেমিস আইনে রেগেন শিমমিট বা আইনেন শিমমিট, মানে আমি আমার সাথে একটা ছাতা নিয়ে যাব। আলস, তারপর বেফুয়া, নাক দেম জাইট দেম ভ্যারেন্ট অফ ভুল দামিট ফালস, এরকম অনেকগুলা কনজাংশন আছে। গ্রামার সেম, শুধু আপনি এই কনজাংশনের অর্থটা যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে এই ধরনের বাক্যগুলা তৈরি করতে পারবেন। তো এই যে প্রতিটা কনজাংশন দিয়ে আমাদের প্রায় 10টা করে
এক্সাম্পল দেওয়া আছে, সাথে তার ইংরেজি এবং বাংলা অর্থ দেওয়া আছে। এখানে দাস দিয়ে অনেকগুলো আছে, যে জি জাগ দাস জি মর্গেন কমট ich hoffe dass es nicht regnet, আমি আশা করি যে আজকে বৃষ্টি হবে না। er weiß dass du ihn magst, সে জানে যে তুমি তাকে পছন্দ করো। এরকম যে দিয়ে অনেকগুলা, তারপর আপনার ভাইল দিয়ে আছে অনেকগুলা, 10টা করে, তারপর দা দিয়ে আছে, মানে এরকম প্রচুর শিট দেওয়া আছে, শিটে এক্সাম্পল দেওয়া আছে, ও এক্সাম্পলগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ক্লাসে। এরকম প্রতিটা গ্রামার আইটেমের শিট থাকবে। তারপর এই যে স্প্রেশন আর schreiben এর প্রতিটা টাইলের জন্য আলাদা শিট থাকবে। স্প্রেশনের জন্য যে গেমেনজাম প্ল্যানেন, ওইটার জন্য অন্তত 20টা ডায়লগের মতো করে প্ল্যানুং এগুলো দেওয়া থাকবে। এগুলো প্রচুর রেডিমিটেল দেওয়া থাকবে। রেডিমিটেল তো আপনারা জানেন কি, যেগুলো বারবার ইউজ করা যায় যে কোনো সিচুয়েশনে মিললে, ওইগুলোও থাকবে। তো আশা করি ইনশাল্লাহ পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি পাবেন এবং ক্লাস করে ভালো লাগবে। আর সবগুলো ক্লাস আমি নিব। জার্মানিতে আছি প্রায় 6.5 বছরের উপর হয়েছে, অনেক ভিসাও প্রসেসিং করা হয়েছে আমাদের মাধ্যমে। সো আপনাদের যেই ভিসা নিয়ে জার্মানিতে আসতে যাচ্ছেন, ওইগুলো নিয়ে সম্পূর্ণ গাইডলাইন ক্লাস ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে এটা। তো এটুক পর্যন্তই আমাদের কোর্স ম্যাটেরিয়ালসটা দেখাইলাম, ক্লাস নিলাম। কোর্সের স্ট্রাকচারটা কি হবে সেটা, ভর্তি সম্পর্কে একটু বলি, তারপর আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। আমাদের 24 তারিখ থেকে A2টা শুরু হবে। কোর্স ফি হচ্ছে নর্মালি 8,000 টাকা, বাট ঈদ উপলক্ষে 1,000 টাকা ডিসকাউন্ট চলতেছে 7,500 টাকায়। B1টা আমাদের কোর্স ফি রেগুলার ফি 10,000 টাকা, ঈদ উপলক্ষে 9,000 টাকা চলতেছে, 3 মাসের কোর্স এটা। এই আর ভর্তি চলমান আছে, ঈদ অফারটা ঈদ পর্যন্ত চলবে। তো আপনাদের যদি ভালো লাগে কোর্সটা বা ক্লাসগুলা, তাহলে আমাদের কোর্সে আসবেন, ইনরোল করবেন, ইনশাল্লাহ ক্লাসে কথা হবে। মেহেদী ভাই, বলছি যে ভাই, হ্যাঁ ভাইয়া, আমি বলতেছি যে আমি এখন বর্তমানে A2 আর কি শেষ করছি, ঈদের পর আর কি A1 শেষ করছি, A2 আর কি ঈদের পর ধরবো, বুঝছেন, করার ইচ্ছা আছে না। জি বলতেছি যে আপনাদের এখানে করার ইচ্ছা আছে, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। বলছি যে জার্মানি থেকে আপনার কৃষি ইসি হাউস বিল্ডিং করা যায়? হাউস বিল্ডিং এর অনেক প্রফেশন আছে, অনেক। তো এখানে যদি এগ্রিকালচার রিলেটেড অবশ্যই আছে, সেগুলো আপনি চুজ করে বাছাই করে নেবেন। যদি আচ্ছা, পান তাহলে করতে পারবেন। এটাই কি B1 আর SSC দিয়ে কি হবে? হাউস বিল্ডিং এর যে বেসিক রিকোয়ারমেন্ট, একদম ন্যূনতম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি বা ডিপ্লোমা, আর সাথে ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার যদি হাউস বিল্ডিং এর জব সার্কুলারগুলা দেখেন বা হাউস বিল্ডিং এর সার্কুলারগুলা দেখবেন যে এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে স্পেসিফিকলি বলা নাই। মেডিকেল যেগুলো আছে সেগুলোতে বলা থাকে B1 বা B2, বাট অন্যগুলাতে স্পেসিফিকলি বলা থাকে না। তার মানে হচ্ছে আপনারা ফ্লুয়েন্ট জার্মানটা যদি থাকে তাহলেই হয়। এখন ফ্লুয়েন্ট জার্মান বলতে কতটুকু, কোন লেভেলটা, এটা সচরাচর আমরা B1 লেভেলটাকে ধরি। এটাই সবার কাছে রিকমেন্ডেড, যে B1 লেভেলটা হচ্ছে একটা ফার্স্ট ইন্টারমিডিয়েট লেভেল। বাট আপনারা যদি জার্মান এম্বাসির ওয়েবসাইটে দেখবেন যে ওইখানে ভিসার জন্য ন্যূনতম A2 চাইছে আর মেডিকেলের জন্য B1 চাইছে। তার মানে A2 দিয়েও আপনি হাউস বিল্ডিং ভিসা পেতে পারেন। তবে কথা হচ্ছে, আপনি হাউস বিল্ডিংটা পাইতে গেলে আপনাকে তো অন্যদের সাথে কম্পিটিশন করতে হবে, তাই না? প্রতিযোগিতা না, যে শত হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে, এর মধ্যে তো আপনাকে আগাই যাইতে হবে। সেজন্য ভাষা সার্টিফিকেট থাকা বা ল্যাঙ্গুয়েজ বেশি থাকা বা পড়াশোনা বেশি থাকা, জব এক্সপিরিয়েন্স থাকা, এগুলো আপনাকে অ্যাডিশনালি হেল্প করবে আর কি, দ্রুত পেয়ে যাওয়ার জন্য সেটা। অন্য কেউ কোনো আচ্ছা, প্রশ্ন? বলছে কি যে আমাদের এই জায়গা তো কারিগরি প্রশিক্ষণ আছে, ধরেন বাংলাদেশে, এটাই কি আমি কৃষি নিয়ে কোনো কিছু আর কি ওই জায়গা স্কিল ডেভেলপ করব? আপনি আগে, আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যেই ফিল্ডে হাউস বিল্ডিং করতে চাচ্ছেন, আগে ওইটার কয়েকটা সার্কুলার দেখেন। এখানে দেখেন যে ওরা কি চাচ্ছে এবং ওরা কি পড়াবে। ওরা কি চাচ্ছে সেটা আশা করি আপনার আছে। ওরা কি পড়াবে, ওই স্কিলগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি যখন অ্যাপ্লাই করবেন সিভির মধ্যে যদি এগুলো থাকে, তাহলে তো ওরা আপনার প্রতি আরেকটু ইন্টারেস্টেড হবে, তখন হয়তো পাওয়ার চান্সটা আরেকটু বেড়ে যাবে। তো এটা আপনি নিজে একটু রিসার্চ করেন। প্রায় 300-র উপরে হাউস বিল্ডিং ফিল্ড আছে। এখন আমি সবগুলো বলতে পারবো না, আমি নিজে আইটির, সো আইটি নিয়ে বেশি বলতে পারবো আপনাকে। প্লাস আরো কিছু আছে কমন যেগুলা, সেগুলা নিয়ে বলতে পারবো। বাট কৃষি নিয়ে আমার ওইরকম নলেজ নাই, বাট জিনিস সেমই। আপনি যদি একটু রিসার্চ করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এক ভাই মেসেজে বলছিলেন যে কোর্স ফি ভেঙে দেওয়া যাবে কিনা, ইনস্টলমেন্টের অপশনটা নাই, সেজন্য দুঃখিত। বাট যদি একদম সমস্যা থাকে তাহলে যোগাযোগ করবেন, এটা পরে ভেবে দেওয়া যাবে, বাট এটা সবার জন্য না। আরেকটু কথা কোর্স ছিল। ফি ভাই, আপনি
কাইন্ডলি একটু অন্যদেরকে সুযোগ দেন, অন্যরা একটু প্রশ্ন করুক। তো আমাদের কোর্স ফিটা যেহেতু আমি জার্মানি থেকে কোর্সগুলা নেই বা আমাদের প্রসেসিং সব অনলাইন বেস, সো ফিজিক্যালি না থাকার কারণে আমরা ইনস্টলমেন্ট অপশনটা রাখি নাই, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। শারমিন আপু কিছু বলবেন? ভাইয়া ভর্তিটা কবে শামিমা? করতে হবে? আমাদের ভর্তি ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে, বাট ঈদ অফারটা পেতে গেলে ঈদের আগে ভর্তি হতে হবে। ঈদের আগে। আর ক্লাস শুরু হবে 25 তারিখে বেআইনস। 25 তারিখে বেআইনস, হ্যাঁ। ভাইয়া বেআইনস টাইমটা বললেন যে বাংলাদেশ টাইম 10টা থেকে। 11টা থেকে 12টা। ভাইয়া টাইমটা একটু 10টা থেকে করলে ভালো হয় না? মানে 10টা আমার থেকে করা কেন যাবে না, সেটা হচ্ছে আমাদের এই ওই সেম টাইম 9টা থেকে 11টা পর্যন্ত আসওয়াই আর আইনসের ক্লাস থাকে। এখন আমি তো একসাথে 2 ক্লাসে জয়েন করতে মানে পারবো আমার না। রবিবারটা একটু প্রবলেম হয়ে যায় আরকি। অন্যদিন ঠিক আছে, রবিবারটা একটু প্রবলেম হয়ে যায়। ভিডিও রেকর্ডিং থাকবে, যদি দেখে নিতে পারেন আর কি ভেবে, বা একটু ভাবতে। বাংলাদেশ টাইম রাত 11টা। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি মানে আসওয়াই পর্যন্ত করেছি, হ্যাঁ? হুম। এখন আমার ইচ্ছা আছে যে এস এসএরিংটা করার, মানে আউসবিল্ডিং। সো হুম। আমি কি বেআইনস করে এসএরিং করতে পারবো, নাকি আবার বেসওয়াও লাগবে? আপনি কি করতে চাচ্ছেন বললেন, কোন আউসবিল্ডিংটা? এসএরিং মানে কিন্ডারগার্টেন জব যেটাকে বলে, এসএরিং। এইটাতে তো আমার মনে হয় রিকোয়ারমেন্ট একটু বেশি, ল্যাঙ্গুয়েজে যেহেতু বাচ্চাদের সাথে কথোপকথন থাকবে, সব থাকবে, বা আপনি দেখতে পারেন বেআইনস হইলেও হয়। আর ওইটা এই যে বললাম যে আপনি হাউস বিল্ডিং এ সার্কুলার দেখেন, দেখবেন যে ওইখানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো ইয়ে নাই। তো তার মানে আপনি ফ্লুয়েন্সি থাকলেই হয়। এখন আপনি যদি বেআইনসে ফ্লুয়েন্সিটা ওই রকম ভাবে আনতে পারেন তাহলে একটু কেনাফ হবে ইনশাল্লাহ। অনেকে আছে আসওয়াইও এক্সপ্রেশন ফ্লুয়েন্ট করে ফেলেন। সো যেটা যে আপনি যেই লেভেলে কমফোর্ট ফিল করেন আর কি, বাট ভাষা সার্টিফিকেট থাকাটা ভালো, কারণ অ্যাপ্লাই করতে গেলে আপনি শু করাইতে পারবেন। সো এটা একটা প্রুফ হিসেবে কাজ করলো। আচ্ছা, আচ্ছা। আমি যে ইন্টেগ্রাসিয়ন কোর্স যেটা ডিটিজেড ওইটা হুম, করেছি আর কি, আসওয়াইটা। জি। ইন্টিগ্রেশন কোর্স হচ্ছে ওই জার্মানিতে আপনি সেটেল হওয়ার জন্য ওরা কিছু একটা কোর্স করতে হয়, জার্মানির জীবন ইয়ে চলাফেরা সবকিছু নিয়ে। ওইটা আচ্ছা। ওইটা আশরাফুল ভাই বলতে চাইছিলেন কিছু? ভাইয়া আমার প্রশ্নটা যদিও এই বিষয়ে কিন্তু একটু অপ্রাসঙ্গিক। আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের গতি ইনস্টিটিউট আন্ডারে আমাদের এক্সাম প্রিপারেশন নেওয়া হবে, আমি নিজে ব্যক্তিগত চাচ্ছিলাম যে টেলকের মাধ্যমে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, হুম। যদিও ওটার সিস্টেমটা অনেকটা পাশ করার জন্য সহায়ক। তো এই ক্ষেত্রে কি আমাদের টেলকের জন্য কি কোনো প্রিপারেশন দেখানো হবে কিনা বা এরকম কিছু হবে? হ্যাঁ, বেআইনসে টেলকের প্রিপারেশন নিয়ে এক্সাম প্রিপারেটরি ক্লাস থাকবে। তো আপনি ভাষা যে কোনো একটা, এটা জাস্ট পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে পরীক্ষার প্যাটার্নে পার্থক্য, ভাষা তো একই। আপনি যেই পরীক্ষার জন্যই শিখেন ভাষা, ভাষা সবগুলোর জন্য কাজে লাগবে। দেখা যাচ্ছে আমাদের গুতের বেআইনসে সাইবেনের জন্য 3টা পার্ট, কিন্তু টেলকে শুধু একটা পার্ট, একটা ইমেল লেখা বড়। তো আপনি যদি ইমেল লিখতে পারেন গুতের জন্য, তাহলে সেম নলেজ দিয়ে তো টেলকেও ইমেল লিখতে পারবেন, এটা কোনো সমস্যা না। সো প্যাটার্নটা চেঞ্জ হবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন, বাট ভাষা আপনি এই কোর্সে যা শিখবেন টেলকের কোর্সে একই জিনিস শিখবেন। তবে আইনসে আমরা গুতের সাথে সাথে টেলকেরও এক্সাম প্যাটার্নটা বা মার্ক ডিস্ট্রিবিউশনগুলো নিয়ে আলোচনা করব, এবং কিভাবে দিবেন এটা একটা ক্লাসের ভিতরে দেখিয়ে দেওয়া হবে। কারণ আপনি গুতেরটা জানলে টেলকেরটা আপনি জাস্ট বলে দিলেই বুঝতে পারবেন যে এটা এভাবে। এবং ইউটিউবে প্রচুর মক টেস্ট আছে, আমরা মক কোর্সে ম্যাটেরিয়ালস দিয়ে দিব গুতের জন্য। এগুলো করলেই টেলকে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর ভাইয়া, আমি যে ডেটিজেড ও, থেকে করে মানে বেআইনস কিছুদিন ক্লাস করেছি, তা আমি কিভাবে, মানে আমি কি আপনি যেভাবে করবেন ওইভাবেই প্রিপারেশন নিব? আপনি কোন ইয়েতে পরীক্ষা দিবেন, গুতেতে না অন্য কিছুতে? না, আমি তো ভাবছি, বললাম না, ডিটিজেড থেকে আমি আসওয়াই করছি, সো ওইখান থেকে হুম, বেআইনসটা দিব। ওই পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হবে। এছাড়া ল্যাঙ্গুয়েজ তো সব জায়গায়, বাট ডয়েস তো এক স্কুলে যেমন অন্য স্কুলে এরকমই। সো এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অন্য কারো কোনো প্রশ্ন? সাবিনা আপু আসছেন। ভাইয়া আমি নতুন, হ্যাঁ আমি আইনস মানে সেলফ স্টাডি করতেছি, দেখার জন্য যে এই ল্যাঙ্গুয়েজটা কেমন। ঠিক আছে, 1 সপ্তাহ খানিক হুম, আমি সেলফ লার্নিং এর ভিতরে আছি, এক্সপেরিমেন্ট করতেছি, হ্যাঁ। জি। তা কনফিউশনে আছি, কোর্স নিব কি নিব না। এখন আমি আশেপাশ আমার সারাউন্ডিংসটা আমি বুঝে উঠতে পারিনি, হ্যাঁ, হুম, যে এই ভাষাটা কেমন, কেমনে মানুষ শেখে, কৌশলটা কি, এখনো ভালোভাবে আমি ক্যাপচার করতে পারিনি। ঠিক আছে,
এই বিষয়ে আমরা যারা নতুন, এই বিষয়ে আপনার গাইডলাইন কি হবে? শুরুতে কিভাবে শুরু করে? A1 লেভেলটা তো একদম যারা নতুন জার্মান সম্পর্কে কিছুই জানে না, পারে না, তাদের জন্যই বর্ণমালা শিখাবো। ABCD যেগুলো আছে 1 2 3 4 এগুলা সবকিছু, রঙের নাম, দিনের নাম, বারের নাম সবকিছুই শিখবেন। তো এইটা একদম বিগিনারদের জন্যই আইন্স কোর্সটা। ওই কোর্সটা করলেই আপনি শুরু থেকে সব জানতে পারবেন। আর ভাষা সহজ নাকি কঠিন এইটা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে যারা ভাষার লজিক সব ভাষাই সেম। আপনি কোনো কিছু করতেছেন, নাউনের সাথে ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, এগুলা সব ল্যাঙ্গুয়েজে একই রকম। হয়তো কোনো জায়গায় আমি বাংলাতে বলতেছি আমি, ইংরেজিতে বলতেছি আই, আর ডয়েচে বলতেছি ইস। পার্থক্য এইটাই। শব্দগুলা জানলে আর গ্রামারটা কিভাবে হয়, কোনটার পর কোনটা বসবে, কিভাবে চেঞ্জ হবে, এটা জানলে সব ল্যাঙ্গুয়েজই শিখা যায়। এখন অনেকে ইংরেজি শিখছেন বাংলাদেশে, যেহেতু আমরা একদম ছোট ক্লাস থেকে ইংরেজি পড়ে আসতেছি, ডয়েসটা হুবহু ইংরেজির মতোই, একটু পার্থক্য আছে। ওই পার্থক্যটা আপনারা ধরতে পারবেন আস্তে আস্তে যে কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, বাট লজিক্যালি সেম। আর ১ সপ্তাহ পড়ছেন বলছে ১ সপ্তাহে কিছু হবে না। আপনি যদি ১-২ মাস পড়েন, A1 টা শেষ করেন, তাহলে একটা ভালো আইডিয়া হবে। যত হায়ার লেভেলে যাবেন তত সহজ লাগবে। অনেকে আছেন একদম শুরুতেই A1 লেভেলে আইসাই মনে করেন যে ভাষাটা অনেক কঠিন, দেন হাল ছেড়ে দেন। এইটা বোকামি। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করতে গিয়ে আপনি যদি এনাফ প্রচেষ্টাটা না করেন, তাহলে এটার পরে আসলে কিরকম ওই ফাইনাল আউটপুটটা তো আপনি জানতেছেন না, পাইতেছেন না। তো শুরুতেই ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ডয়েচ সহজেই A1 লেভেলটা কঠিন লাগবে, কারণ এটা সবকিছু নতুন লাগবে, নতুন টপিক আপনার কাছে, এজন্য কঠিন লাগবে। কিন্তু আপনি যদি A1 শেষ করে A2 তে যান বা B1 এ যান, তখন দেখবেন যে আরো সহজ হয়ে গেছে। আমাদের এমন স্টুডেন্ট আছেন যারা A2 করার পাশাপাশি B1 করে ফেলছেন, কারণ ওনারা রেগুলার পড়াশোনা করছেন। দেন এটা মনে হচ্ছে সহজ পারা যাবে, এজন্য একসাথে 2 কোর্সও করে ফেলছেন এবং অনেক ভালো পারফর্ম করছেন। সো আপনারাও পারবেন ইনশাআল্লাহ, কঠিন লাগবে না। আর এখানে আমি বলি যে কথাটা সবাইকে, আমরা বাংলা, কেউ যদি ধরেন ইউকে থেকে বা আমেরিকা থেকে এসে বাংলা শিখতে বসে, তাহলে তার বর্ণমালা সরে ক খ এগুলো শিখতে হয়, নতুন বর্ণ। কিন্তু ডয়েচে তো আপনার বর্ণ শিখা লাগতেছে না, ইংরেজিতে যা শিখছেন তাই ABCD। তো এখান তো অনেক বড় একটা যে কঠিন কাজ ওইটা পার হয়ে গেলেন। শুধুমাত্র শব্দগুলার অর্থ শিখবেন যে এটার জন্য এটা, এটার জন্য এটা, দেখবেন যে বাকি লজিক একই রকম। আরেকটা প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে কি গোয়েতে থেকে কি এক্সাম দিতে হবে, বা ওদের থেকে সার্টিফিকেট কার্যকরী হবে, না অন্য কোনো অর্গানাইজেশন থেকে বাংলাদেশে বা শুধু একটাই আছে গুতে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট নাই ডয়েচের জন্য। টেলক আসার কথা, যদি আসে টেলকেও দিতে পারবেন, বাট এখন পর্যন্ত বাংলাদেশে শুধু গুতেই আছে। সো আপনাকে আপনার ইচ্ছে হোক বা অনিচ্ছা হোক, টেলকে গুতেতেই পরীক্ষা দিতে হবে যদি বাংলাদেশে দিতে চান। এছাড়া আর কোনো অথরাইজড টেস্ট সেন্টার নাই। চাইলে আপনি ইন্ডিয়া যেতে পারেন, ইন্ডিয়াতেও টেলক আছে, গুতে আছে। অন্য দেশে দেখতে পারেন, জার্মানিতে প্রচুর আছে। আমাদের এখানে টেলক আছে, গুতে আছে, টেস্ট দাফ আছে, ডিএইচএস আছে, তারপর আরো এরকম আরো অনেক কিছু আছে, অ্যাপ্লিটিরও কিছু আছে কোর্স। অন্য কারো কোনো প্রশ্ন? আমি আর 5 মিনিট থাকবো, তারপর আমার ইফতার সময় হয়ে যাচ্ছে। তো আপনারা যোগাযোগ করবেন কোর্সে ভর্তি হওয়ার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হবে। আশরাফুল ভাই? আমি যদিও দুইটা কোশ্চেন। ভাইয়া এটা কোর্সের বাহিরের প্রশ্ন, যেহেতু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আজমলটা প্রক্রিয়াটা কেমন, এটা ছোট্ট করে একটু বলে দেবেন যদি অন্যদের কোনো প্রশ্ন না থাকে, মানে কিভাবে পেতে পারি। আচ্ছা, একটু পরে বলবো। সাইফুর রহমান ভাই কিছু বলতে চাইছিলেন? আমি আপনার প্রশ্নের উত্তর আচ্ছা, দিব। আচ্ছা, আমি মানে অনেকেই এই কোশ্চেনটা করছি, তো সবাই বলতেছে যে আমার কোশ্চেনটা ছিল যে হাউস বিল্ডিং এর জন্য কোনো এজ রেস্ট্রিকশন আছে, যে 35 বা 30+ হয়ে গেলে সমস্যা হবে? অনেকেই বলে যে ওই জায়গায় কোনো মেনশন করা নাই কোনো কিছু, বাট রিয়েলিটিতে কি আসলে কি 30 বা 35 হয়ে গেলে কি সমস্যা হয় নাকি হয় না, বা চান্সেস কতটুকু আছে? ওকে, বুঝতে পারছি। আপনি যদিও প্রশ্নটা আপনাদের কোর্সের বাইরে, তা হ্যাঁ, উত্তরটা হ্যাঁ, দিয়ে শেষ করি। হাউস বিল্ডিং এ আমি একটু বিস্তারিত বলি, তাহলে এটার রিয়েলিটিটা বুঝতে পারবেন, যেহেতু আপনি রিয়েলিটি জানতে চাচ্ছেন। হাউস বিল্ডিং লেভেলটা কোন লেভেলটা? আমরা ডয়েচল্যান্ডে
আমাদের যে হাই স্কুলগুলা ৩ ধরনের হাই স্কুল। একটা হচ্ছে হাউপটশুলে, রিয়ালশুলে আর হচ্ছে গিমনাজিয়াম। হাউপটশুলে আর রিয়ালশুলেতে তারা ক্লাস 9 বা 10 পর্যন্ত পড়ে। এগুলো প্র্যাকটিক্যাল পড়াশোনা, কিছু প্র্যাকটিক্যাল, কিছু থিওরিটিক্যাল। আর গিমনাজিয়ামে 12 বা 13 বছর পর্যন্ত পড়ে, ওইটা থিওরিটিক্যাল। তো যারা একটু ভালো স্টুডেন্ট তারা গিমনাজিয়ামে থিওরিটিক্যাল পড়াশোনাটা করে, তারা ইউনিভার্সিটিতে ব্যাচেলর করে, মাস্টার্স করে ওই লাইনে যায়। আর যারা একটু দুর্বল তারা যেন সরাসরি জবে খুব দ্রুত চলে যেতে পারে, সেজন্য তারা হাউপটশুলে, রিয়ালশুলেতে ক্লাস 10 বা 9 পর্যন্ত পড়ে, তারপর তারা আউসবিল্ডিং করে। তার মানে আউসবিল্ডিং এর লেভেলটা হচ্ছে ব্যাচেলরের নিচে। আমাদের হাই স্কুল আর কলেজের যে লেভেলটা আমাদের বাংলাদেশে 11 ক্লাস 12 ক্লাস, আউসবিল্ডিং এর লেভেলটা হচ্ছে সেটা। তো ওই লেভেলে একটা স্টুডেন্টের বয়স কত থাকে বুঝতে পারতেছেন, এই ইন্টারের স্টুডেন্টের সমান। তো এইটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যাদের বয়স কম সেটা। তারপরও এইজ রেস্ট্রিকশন নাই, কোথাও মেনশন করা নাই। কিছু জায়গায় আছে 35-এর কম হইতে হবে, বাট এটা ম্যান্ডেটরি কিছু না। তো আপনি যদি আপনার পারফরমেন্স এমন হয়, আপনি যদি আবেদন করেন ওরা নিয়ে নেই, তাহলে নিয়ে নিবে, এইজ রেস্ট্রিকশন নাই। বাট কথা হচ্ছে আপনি তো আর একাই অ্যাপ্লাই করবেন না। ধরেন পৃথিবীর সব জায়গা থেকে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলো সবাই, একটা কোম্পানিতে ধরেন আইটি ফাক ইনফরমেটিকা বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একজনকে নিবে বা 5 জনকে নিবে, অ্যাপ্লাই করলো 20 জন। ওই 20 জনের মধ্যে তারা তো বেস্ট 5 জনকেই নিবে। এখন এইটাতে তারা কি দেখবে? তাদের মোটিভেশন দেখবে, স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ স্কিল দেখবে, জব এক্সপিরিয়েন্স যদি থাকে ওইগুলা দেখবে। এইজটা তো এখানে একটা ম্যাটার করে। তো এটা একটা ডিরেক্ট স্পেসিফিক কিছু না, এটা ডিপেন্ড করে যারা আপনার ইন্টারভিউটা নিচ্ছে বা যারা আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করতেছে তাদের উপর, তারা আপনাকে নিবে কি নেবে না। তো সেই ক্ষেত্রে আপনার বয়সটা কম হলে চান্সটা বেড়ে যায়, কারণ একটা ইয়াং ছেলেকে তারা নিবে নাকি একটা এইজড বা বয়স্ক কাউকে নিবে। যদি তারা ইয়াং অবশ্যই ছেলের মধ্যে সবকিছু না পায় এবং যে অন্য কেউ যার বয়স 35-এর উপর তার থেকে তারা আরো বেটার কিছু পায়, তাহলে তাকে নিবে, সমস্যা নাই। বাট তারা প্রিফার করবে ইয়াং কাউকে নিতে, তাই না? যার স্কিলও বেশি, যে অনেক ইয়াং, মোটিভেটেড, এরকমটাই তারা চাইবে। তো এই ক্ষেত্রে আপনার একটু পিছিয়ে পড়ে যেতে পারেন এইজ বেশি হলে, বাট এটা ম্যান্ডেটরি কিছু না যে এইজ থাকতেই হবে এরকম। এর জন্য স্পেসিফিকলি কোথাও পাবেন না বা কেউ স্পেসিফিকলি উত্তর দিতে পারবে না, এটা ডিপেন্ড করে কাছে ইয়ার উপর, যে ম্যানেজারের তো উপর বা আরেকটা কোম্পানিগুলোর কোশ্চেন উপর। করা যাবে? আমি চলে যাব, আমার ইফতারের টাইম হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে আপনাদের ক্লাসে। তো আমাদের কোর্সগুলোতে আসেন ইনশাল্লাহ, সবকিছু নিয়ে কথা বলবো। তো আর কারো কোনো কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করেন, 2 মিনিটে উত্তর দিয়ে যাই। আর নয়তো বাকি প্রশ্ন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারবেন, ক্লাসে করতে পারবেন। ক্লাসে সরাসরি আমার সাথে 2 মাস 3 মাস যত দিনের ক্লাস করেন কথা বলতে পারবেন, আশা করি সব উত্তর পাবেন। শাহরিয়ার ভাই। জি শাহরিয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমি মানে একদমই নতুন, এমনি অনলাইনে প্র্যাকটিস করছিলাম আর কি। A1টা এখনো কমপ্লিট করে নাই, এটার জন্য এখন অ্যানালাইজ করতেছি। প্রায় 15-20 দিন হইলো এগুলো অ্যানালাইজ করলাম আর কি। একটু যতটুকু পারা সম্ভব অতটুকু করতেছি। এমনি ডুওলিঙ্গে ক্লাসগুলো ইয়াগুলো করি, প্র্যাকটিস গুলো করি। এখন আপনার এখানে কোর্সে দেখলাম যে A1 ও A2 দুইটা একসাথে করলে 15% একটা ডিসকাউন্ট দেখলাম। জি। এখন A1 প্লাস A2 দুইটাই যদি আমি একত্র করি, এটা কি আমার ক্লাস টাইম দেখলাম, যে মনে করেন A1 এ দেখলাম আমার 9টা থেকে 11টা পর্যন্ত। এখন হুম, আমার A2টাও কি মানে আমার এই 2 মাসের ভিতরে একত্রেই হবে? মানে না না আপনি না, যেটা সেটা বললেন, না, সেটা না। আপনার A2 A1 চলাকালীন সময় B1 ও কমপ্লিট করতেছে এমন স্টুডেন্ট আছে, এটা কি ওই সিস্টেমে যাবে নাকি আমার 4 মাস? আপ- আচ্ছা, A1 A2 একসাথে কম্বো প্যাকেজ, যেটা এটা 4 মাসের কোর্স। আপনি আগে A1 করবেন, A1টা শেষ করার পর A2 করবেন। এইটা এখন কেউ যদি 2টা কোর্স একসাথে নিয়ে একসাথে করতে চায়, এটা তার ব্যাপার, ওইটা আলাদা কথা, ওইটা আমি এক্সেপশনাল কিছু বলছি। তো আপনাদের যে কম্বো প্যাকেজটা A1 A2টা, সেটা হচ্ছে 4 মাসের কোর্স। 2 মাসে আগে A1 করবেন, A1 শেষ করার পর পরবর্তী যে A2 ব্যাচ, ওই A2 ব্যাচে আবার 2 মাস A2 করবেন। দুইটা প্যারালালি একসাথে না, ঠিক আছে? এমনি একটা সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে কি এটা করা সম্ভব? মানে দুইটা একত্রে কন্টিনিউ করা সম্ভব?
মানে আপনার এ পারপাসে? ওয়ান এ টু একসাথে আমি করতে বলবো না, কারণ হচ্ছে যারা একদমই কিছু জানে না তারা এ ওয়ান এর সাথে এ টুটা করলে কিছু বুঝবে না, কিন্তু যারা এ ওয়ান করে ফেলে খুব ভালোভাবে এবং পারফরমেন্স ভালো থাকে তাদের ক্ষেত্রে এ টু বি ওয়ান একসাথে করা পসিবল, তবে আলাদা করাটাই প্রিফারেবল আর কি। জি ভাই, বুঝতে পারছি। না, কারণ অনেকের তো একটা আগ্রহের কারণে তাড়াহুড়ো করে তো মানুষ, ওই জন্যই আসলে এই না, প্রশ্নটা আপনি জিজ্ঞেস একদম করা। এবিসিডি পারলেন না হুট করে, ধরেন হুম আমি এ ওয়ান এ টু একসাথে করলেন, আপনি এবিসিডি পারেন না এ ওয়ান এর, আপনি এ টু তে অ্যাভেঞ্জার্স দিয়ে দিলাম পরের দিনের এ টুর ক্লাসে, কিছু তো জি পারবেন না। কিন্তু আপনার যদি একটা বেসিক আইডিয়া থাকে এ ওয়ান এর, তারপর যখন এ টু তে যাবেন আর এ টুটা একটু ভালো পেরে যাবেন, তার পাশাপাশি যদি কিছুদিনের ব্যবধানে বি ওয়ান এরও কোর্স হয়, একসাথে আপনি এ টু বি ওয়ান করতে পারেন যদি আপনি ওই রকম পড়ার রেগুলারলি ভালো একটা সময় পড়তে পারেন, বাট আলাদা আলাদা করাটাই ভালো। জি ভাই, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ছিল আমার। আমি ডিপ্লোমা করছি, ডিপ্লোমা পাসিং ইয়ার 23, সিভিলের উপর ডিপ্লোমা করছিলাম। এখন আমি বিএসসি রান করছিলাম, পরবর্তীতে দেশ আর এগুলো কন্টিনিউ করতে যাচ্ছিলাম না আর কি, হাউস বিল্ডিং নিয়ে বাইরে জার্মানিতে যাইতে যাচ্ছি। এখন ওইখানে সিভিলের কনস্ট্রাকশন রিলেটেড অপরচুনিটি কিরকম থাকতে পারে আমার, মানে ডিমান্ডটা কিরকম? ডিমান্ড নির্ভর করে আপনার জব ভ্যাকেন্সির উপরে। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই, ausbildung.de, আমি এটা লিখে দেই। আপনি ওইখানে যেয়ে আপনার সিভিল রিলেটেড জবগুলা সার্চ করবেন, দেখবেন যে কতগুলা প্লেস খালি আছে। অনেক প্লেস আছে, আমি দেখেন এখানে চ্যাটে মেসেজ দিলাম, ওয়েবসাইটের নাম দিয়ে। অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে ausbildung.de ওয়েবসাইট আমার কাছে ভালো লাগে। ওইখানে আপনি জবগুলার সার্চ করলে কয়টা পজিশন খালি আছে কোন কোম্পানিতে, ওগুলো শো করবে। ওইভাবে বুঝে নিতে পারবেন, কারণ হচ্ছে যত বেশি পোস্ট থাকবে ততই তো চান্স পাওয়ার পসিবিলিটি। আর ডিমান্ড তো ভালোই, ডিমান্ড তো থাকবেই জার্মানিতে, তো সবকিছুই আপনার কি বলবো ডিজিটালাইজড, প্লাস হচ্ছে কনস্ট্রাকশনের দিক দিয়ে তো জার্মান কিছু ছবি দেখবেন শহরগুলা কিরকম, সবকিছুই আধুনিক, তো অবশ্যই এখানে থাকবে। আর এখানে কনস্ট্রাকশন কাজগুলো অনেক সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়, তো বাংলাদেশে তো না, এখানে সিভিলে কাজ করলে আশা করি অনেক ভালো লাগবে এবং ভাইয়া স্যালারি অনেক হাই হবে। ভাইয়া বলেন। আমার মানে আশ্রয়ের ভাইয়া কোর্স ফি কত? আসোয় ঈদ অফারে 7,000 টাকা। 7,000, আর সপ্তাহে 3 দিন ক্লাস? জি, আচ্ছা। আর বেআইএস হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস? 4 দিন কাজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সবাই আসছেন সেজন্য ধন্যবাদ। ক্লাসে আরো কথা হবে ইনশাল্লাহ, যারা ক্লাসে আসবেন তাদের সাথে কথা হবে। আমাদের এই আজকের ক্লাসটার ভিডিও রেকর্ডিংটা আমাদের ইউটিউবে এবং ফেসবুক চ্যানেলেও প্রকাশ করা হবে। আর ভর্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কলও দিতে পারবেন বিস্তারিত তথ্যের জন্য। সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম।